কফি শপে রূপা এবং রাতুল মুখোমুখি বসে। মোনালিসা তাদের পাশে অন্য একটি টেবিলে বসে কফি খাচ্ছেন। একটু দূরে সাগর দাঁড়িয়ে ফোন দেখছে। এই রূপা আর রাতুলকে দেখে একটা কথাই মনে হয়, প্রেম সত্যিই বয়স মানে না, তবে ওদের জুটিটা অদ্ভুত মিষ্টি। রূপার দিকে তাকিয়ে, রূপা, তুমি এখনো ভাবছো আমাদের সম্পর্কটা নিয়ে? কেন তোমার এত দ্বিধা? রাতুল, তুমি তো জানো একটু থেমে আবার বলে, তুমি আমার চেয়ে 10 বছরের ছোট। এই সমাজ, এই অফিস, সবার চোখ আমাদের দিকে। লোকে কি বলল তাতে আমার কি আসে যায়? আমি তোমাকে ভালোবাসি রূপা, এটাই সত্যি। তুমি আমার জীবনে বসন্ত এনেছো। দীর্ঘশ্বাস ফেলে, বসন্তের ফুল তো তাড়াতাড়ি ঝরেও যায় রাতুল। আমার জীবন বসন্তের শেষে শরৎ বা হেমন্তের দিকে হাঁটছে, আর তুমি এখন ভরা যৌবনে। রাতুল আর রূপার টেবিলে এসে বসে সাগর। কী রে রাতুল, আবার রূপা ম্যাডামের কাছে বয়সের ভাষণ শুনছিস? আরে বাবা, তোর আর ম্যাডামের প্রেমের তো আমাদের কলেজের সিনিয়র জুনিয়রের মতো বেশি তো চলছে। তুই থাম তো সাগর। হেসে ফেলে রূপা। দেখো রাতুল, তোমার বন্ধুদেরও কিন্তু বলার সুযোগ করে দিচ্ছ। তাদের কাছে এগিয়ে এসে মোনালিসা, রাতুল ঠিকই বলেছে রূপা, এই সমাজে মেয়েদের একটু বড় হওয়া নিয়ে বাড়তি কথা হয়, কিন্তু তুমি তোমার জায়গায় অটল থাকো। একটা মানুষ আরেকটা মানুষকে মন থেকে ভালোবাসলে বয়সের পার্থক্যটা আসলে শুধু একটা সংখ্যা। প্রেমের পাতায় অঙ্কের হিসেব চলে না। মোনালিসা, তুমিও? আমার ভয় হয় যদি কোনোদিন রাতুলের মনে হয় সে ভুল করেছে, যদি আমার বয়সের ছায়া ওর জীবনে অস্বস্তি নিয়ে আসে। রূপার হাত ধরে দৃঢ়ভাবে, রূপা, আমার জীবনে তুমি আলো নিয়ে এসেছো। তোমার সেই অভিজ্ঞতা, তোমার ধৈর্য, তোমার শান্ত স্বভাব, এগুলো আমার আজকের আমি হওয়ার পেছনে কারণ। আমি কোনো মুহূর্তের আবেগে এই সিদ্ধান্ত নেইনি। যদি ভুল হতো তবে এই সম্পর্ক এতদিন টিকতো না। একদমই ঠিক বলছিস। আর শোনো ম্যাডাম, আপনার বয়সটা না আমাদের বন্ধুদের জন্য আভিজাত্যের প্রতীক। চোখে জল নিয়ে, তোমরা দুজন আমাকে একেবারে চুপ করিয়ে দিলে। আর কোনো কথা না রূপা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি আমার জীবনের বাকিটা সময় তোমার সাথেই কাটাতে চাই। তোমার হাতেই আমি আমার ভবিষ্যতের রিমোট দিতে চাই। শুধু একবার হ্যাঁ বলো। চোখের জল মুছে হেসে, পাগল ছেলে, এত অল্প বয়সে এত সাহস! ঠিক আছে, তোমার ভালোবাসাই জিতুক। হাততালি দিয়ে, এই তো চাই। চলো এবার মিষ্টি মুখ করা যাক ম্যাডাম, আমাদের ট্রিট চাই কিন্তু। নিশ্চিন্তে থাকো, আজ সব ট্রিট আমার। রূপা হাসি মুখে রাতুলের কাঁধে মাথা রাখে। মোনালিসা আর সাগরও হাসে। কফি শপে মিষ্টি মুখের প্রস্তুতি চলছে। রূপা কিছুটা দ্বিধা ঝেড়ে ফেলে এখন বেশ হাসি খুশি। রূপা শেষ পর্যন্ত রাতুলের ভালোবাসার কাছে হার মানল। বয়সের ব্যবধান নিয়ে তার মনে যে পাহাড় সমান সংশয় ছিল, রাতুল আর তার বন্ধুদের অকৃত্রিম আন্তরিকতা সেই পাহাড়ে প্রথম ফাটল ধরালো। তবে রূপা জানে এই পথ কেবল শুরু হলো। সমাজের চোখে তাদের সম্পর্ক এখনও পরীক্ষার কাঠগড়ায়। কফি শপের ওয়েটারকে, ভাই, আমাদের জন্য চকলেট, ফার্স্ট কেক আর কফি নিয়ে আসুন। আর সেলিব্রেশন। রূপার মতো একজন ম্যাডামকে হ্যাঁ বলানোর জন্য রাতুলের সাহসের তারিফ করতে হয়। হাসি চেপে, মোনালিসা, তুমিও আমাকে খেপাচ্ছ? আরে না রূপা, সত্যি বলছি, আমি খুব খুশি। তোমার জীবনটা যে কত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে গেছে আমি দেখেছি। তোমার একটু খুশি প্রাপ্য। রূপার হাত ধরে চোখে গভীর ভালোবাসা। রূপা, একটা কথা, আমি জানি অতীত নিয়ে তোমার কিছু কষ্ট আছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার অতীতের ছায়া হয়ে থাকতে চাই না। তোমার ভবিষ্যতের রোধ হতে চাই। আমার জীবনে শুধু তুমিই সত্যি। রাতুলের দিকে তাকিয়ে তার চোখে নিজেকে খুঁজে। রাতুল, তুমি কেন এত ভালো? আস্তে করে রাতুলের হাত থেকে
নিজের হাত ছাড়িয়ে নেয়। চলো এবার উঠি, কফি খাওয়া যাক, অনেক রাত হলো। দাঁড়ান ম্যাডাম, এখন উঠবেন না, আমার কাছে আরেকটা চমক আছে। পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করে রাতুলের হাতে দেয়। রাতুল, এইবার তোর আসল পরীক্ষা। অবাক হয়ে এটা কি? যা করার কর, এটা তোর হীরক জয়। মোনালিসার দিকে তাকিয়ে হাসে সাগর। রাতুল বাক্সটি খুলে হাঁটু গেড়ে রূপার সামনে বসে পড়ে। কফি শপের মধ্যে উপস্থিত সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। রূপা বিস্ময়ে হতবাক, আবেগে গলা ধরে আসে। রূপা, আমি জানি না জীবনে আর কত পথ বাকি, কিন্তু সেই পথটুকু আমি তোমার হাত ধরে হাঁটতে চাই। তুমি কি আমাকে তোমার সারা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করবে? আমার জীবনকে তোমার আলোয় আলোকিত করবে? বিয়ে করবে আমাকে? চোখে জল, হাত দিয়ে মুখ ঢাকে। রাতুল, তুমি এত দ্রুত? ভালোবাসার পথে তাড়াহুড়ো হয় না রূপা, হয় নিশ্চয়তা। আমি তোমার সঙ্গে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমার কাছে কোনো দ্বিধা নেই, তোমার কাছেও যেন আর না থাকে। ফিসফিস করে রূপা, হ্যাঁ বলো, এই ছেলে তোমার জন্য পাগল। রূপা চোখ বন্ধ করলো। মনে পড়ল সমাজের কথা, অফিসের ফিসফাস, তার জীবনের একাকিত্ব। এই মুহূর্তে সে সব ঝেড়ে ফেলল, কারণ রাতুলের চোখে সে দেখল এক অকুণ্ঠ আত্মসমর্পণ। দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ রাতুল, আমি রাজি, কিন্তু এর ফল যদি খারাপ হয় আমাকে দোষ দিতে পারবে না। আনন্দে আংটি পরিয়ে দেয়। রূপার হাত ধরে চুমু খায়। ফল খারাপ হতে দেব না, আমি আছি তো। কফি শপের সবাই হাততালি দিয়ে ওঠে। মিষ্টি মুখ শেষে রূপা রাতুলের সঙ্গে তার ফ্ল্যাটে রওনা হয়। মোনালিসা এবং সাগর তাদের বিদায় জানায়। রাতুলের ফ্ল্যাট, গভীর রাত, ফ্ল্যাটে মৃদু আলো। রাতুল তার ফ্ল্যাটে রূপাকে নিয়ে এলো। এই তাদের প্রথম একান্তে সময় কাটানো। তবে তাদের সম্পর্কের ভিত যেহেতু বয়স এবং সমাজের প্রচলিত ধারণার বিপরীতে, তাই এই নতুন পরিবেশে রূপার মনে আবার পুরনো সংশয়গুলো মাথাচাড়া দিয়ে উঠল। ফ্ল্যাটের সাজসজ্জা দেখতে দেখতে তোমার ফ্ল্যাটটা খুব সুন্দর রাতুল, একদম তোমার মতোই তারুণ্যে ভরা। হাসি মুখে চা বানাচ্ছে। ধন্যবাদ। তোমার জন্য ব্ল্যাক কফি বানাচ্ছি। কফির মগ রূপার হাতে দিয়ে বসো। সোফায় বসে কফির মগে চুমুক দেয়। শোনো রাতুল, বিয়ের ব্যাপারটা নিয়ে আমি আরেকবার ভাবছি। তুমি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিচ্ছ না তো? আমাদের দুজনের পরিবারের কথা ভাবো। তোমার বাবা মা কি রাজি হবেন? তোমার চেয়ে 10 বছরের বড় একজন নারীকে। রূপার পাশে বসে মগটি সরিয়ে নেয়। আমার মা নেই, বাবা আছেন। আর বাবা তোমাকে দেখলে খুব খুশি হবেন। আমার জীবনে শান্তি আর স্থিতিশীলতা এসেছে তোমার জন্য। বাবা এটা বোঝেন, আর আমি জানি তোমার দ্বিধার আসল কারণ কি। আস্তে করে রূপার কানের কাছে এসে কথাগুলো বলে রাতুল। গলার স্বর পাল্টে যায়। কি? তুমি ভাবছো আমি তোমার মধ্যে আমার চেয়ে বেশি কিছু চাইব? তুমি হয়তো নিজেকে আমার সমান মনে করছো না। ভুল তো কিছু বলিনি রাতুল, তুমি এখনো তরুণ। তোমার জীবনে আরো কত উজ্জ্বল সম্ভাবনা আসতে পারে। আমার জীবন তো অনেকটাই দেখা হয়ে গেছে। রূপা, তুমি এখনো কেন নিজেকে ছোট করছো? আমি যদি তোমার চেয়ে বড় হতাম, তুমি কি এই প্রশ্ন করতে? করতে না। তুমি নিজে একজন নারী বলেই এই দ্বিধাটা আসছে, কিন্তু আমার কাছে তুমি আমার প্রেমিকা, আমার ভবিষ্যৎ স্ত্রী, আমার জীবনের পূর্ণতা। দীর্ঘক্ষণ রাতুলের দিকে তাকিয়ে থেকে তোমার এই গভীর বিশ্বাস এটাই আমাকে ভয় দেখায়। যদি একদিন এই বিশ্বাস ভেঙে যায়। রূপার হাত নিজের হাতে তুলে নেয়। ভাঙবে না। আমি এই বিশ্বাস নিয়েই বাঁচতে চাই। তোমার হাতে যে আংটিটা দিয়েছি সেটা শুধু সম্পর্কের চিহ্ন নয়, আমার প্রতিশ্রুতির বাঁধন। আস্তে করে রূপার কানের কাছে এসে কথাগুলো বলে রাতুল। গলার স্বর পাল্টে যায়। দীর্ঘক্ষণ রাতুলের দিকে তাকিয়ে থেকে রূপার হাত নিজের হাতে তুলে নেয়।
রাতুলের কথায় রূপার ভেতরের দ্বন্দ্ব ধীরে ধীরে কাটতে শুরু করলো। তার চোখের কোণে জমে থাকা সব চিন্তা যেন রাতুলের ভালোবাসার উষ্ণতায় গলে যেতে লাগলো। রূপা বুঝল এই ভালোবাসার কাছে বয়সের হিসেব সত্যিই তুচ্ছ। এই প্রথম রূপা যেন তার জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা দেখল। রূপা আলতো করে রাতুলের বুকে মাথা রাখে। রাতের ভালোবাসায় রূপাকে কাছে টেনে নেয়। ফ্লাইটে তখন শুধু দুজনের উষ্ণ নিঃশ্বাস আর কফির মিষ্টি সুবাস। রাতের নীরবতা ভেঙে কেবল দুটি হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল। তাদের ভালোবাসার এই পথ পাড়ি দিতে হবে আরও অনেক বাধা। রূপার অতীত কি আদেও তাদের পিছু ছাড়বে, নাকি রাতুলের বিশ্বাসে সব বাধা ভেঙে যাবে? রাতুলের ফ্ল্যাট। সকাল। রূপা এবং রাতুল একসাথে নাস্তা করছে। আগে রাতের আনন্দের রেশ এখনও দুজনের চোখে লেগে আছে। একটি নতুন ভোর, ভালোবাসার এক নতুন অঙ্গীকারের পর এই সকালটা ছিল রূপা আর রাতুলের কাছে আশা আর নির্ভরতার প্রতীক। কিন্তু রূপার জীবনের পাতা থেকে একটি নাম হঠাৎ মুছে ফেলা যায় না। অতীত সর্বদা বর্তমানে দরজায় এসে কড়া নাড়ে। রূপার কপালে চুমু খেয়ে কেমন লাগছে আজ? মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত নিয়েছি গতকাল রাতে। আলতো হেসে আমিও খুব খুশি রাতুল, তবে একটু অস্থিরও। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল। প্লেটে রাখা খাবার ঘাটতে থাকে। কিসের অস্থিরতা? তুমি আংটি পরেছ মানে তুমি আমার, আর কোনো চিন্তা না। অফিসের জন্য তৈরি হও। অফিসের কথাই তো ভাবছি। কালকের ঘটনা নিশ্চয়ই সবাই জেনে যাবে। মোনালিসার সাগর তো আছেই, আর তুমি তো জানো আমার আগের জীবনের গল্পটা সবাই জানে। গম্ভীর হয়ে আমি জানি তোমার ডিভোর্স হয়েছে, তাতে কি? ওটা তোমার জীবনের একটা অধ্যায় ছিল, বইয়ের শেষ পাতা নয়। আমি ওসব নিয়ে ভাবি না। রাতুল, ব্যাপারটা শুধু ডিভোর্সের নয়। আমার প্রাক্তন স্বামী আকাশ, সে একজন প্রতিপন্ন সম্পন্ন জেদি মানুষ। সে এত সহজে আমাকে অন্য কারোর হতে দেবে না। সে যদি জানতে পারে। সে জানবেই, আর সে জানলে আমরা একসাথে তার মুখোমুখি হব। আমি তোমার ঢাল, ভয় পেও না। রূপার হাত ধরে দৃঢ়ভাবে। অফিসের লাউঞ্জ। অফিসের সময় চলছে। মোনালিসা একটি পত্রিকার পাতা হাতে নিয়ে খুব চিন্তিত মুখে বসে আছে। দূর থেকে রূপা আর রাতুল একসাথে লাউঞ্জে প্রবেশ করে। রূপাকে দেখে দ্রুত কাছে আসে। রূপা, তোমার কাছে আসতেই যাচ্ছিলাম, দেখো। পত্রিকাটি রূপার হাতে ধরিয়ে দেয়। বিস্মিত হয়ে পত্রিকাটির একটি অংশে চোখ বোলায়। হেডলাইন দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। রাতুল পাশে এসে দাঁড়ায়। পত্রিকার বিনোদন পাতায় বড় করে একটি ছবি ছাপা হয়েছে। রূপা আর রাতুলের কফি শপের ছবি। পাশে একটি নোংরা শিরোনাম, তরুণ প্রেমিকের বাহুডোরে পৌঁড়া অভিনেত্রী। 1 দশক ছোট শিশু প্রেমিক রাতুলের সঙ্গে রূপার নতুন কেলেঙ্কারি। রূপা অতীতে ছোটখাটো চরিত্রে অভিনয় করত। আগে শিরোনামটি দেখে রেগে যায়। এসব কি? কি সাহস? কারা করেছে এটা? কাপা হাতে পত্রিকাটি ধরে। আকাশ, এটা তারই কাজ। শুধু আমাকে ছোট করার জন্য সে এটা করতে পারে। সে জানে এই অফিসে কত মানুষ আমাকে ফলো করে। ফিসফিস করে আর এই ছবি, এটা তো কাল রাতের। আমি বুঝতে পারছি না, তোদের কফি শপের ছবি এত দ্রুত পত্রিকায় এলো কি করে? এটা একদম পরিকল্পিত ষড়যন্ত্র। রূপা, তুই আকাশকে ফোন কর। নিজেকে সামলে নেয়। না, ওকে ফোন করা মানে ওকে জিতে যাওয়ার সুযোগ দেওয়া। ও এটাই চায়, আমি যেন ভয় পেয়ে যাই। আমি এখনই পত্রিকার অফিসে ফোন করছি। ওদের বিরুদ্ধে মানহানির মামলা করব। রাতুলকে আটকায়। না রাতুল, এখন কোনো পদক্ষেপ নিও না। এতে ব্যাপারটা আরো বড় হবে, আর আমাদের সম্পর্কটা সবার নজরে চলে আসবে। ঠিক সেই মুহূর্তে অফিসের এক জুনিয়র কর্মী লাউঞ্জে আসে। তার হাতে একটি বড় ফুলের তোড়া। রূপা ম্যাডাম, আপনার জন্য এটা কে দিয়েছে বলেনি, শুধু বলছে শুভ সূচনা। রূপা ফুলের তোড়াটি হাতে নেয়। তোড়ার মধ্যে একটি ছোট চিরকুট দেখতে পায়। রূপা চিরকুটটি খুলে পড়তে শুরু করে।
তার মুখ ভয়ে সাদা হয়ে যায়। আমার কাছ থেকে পালিয়ে অন্য কারো কাছে যেতে পারবে না, ভুল করেছো। তোমাকে আমি ফিরিয়ে আনবই। আর মনে আছে তো, তুমি ছাড়া আমার জীবনে আরও একটা দিক তোমার সাথে বাধা আছে, যা তুমি চাইলেও লুকিয়ে রাখতে পারবে না। নিজেকে সামলাও। আকাশ উদ্বিগ্ন হয়ে। কি লেখা আছে রূপা? অস্থির হয়ে রাতুলের হাত ছেড়ে দেয়। কিছু না, ভুল করে এসেছে হয়তো। রাতুল, আমাকে এখন যেতে হবে, আমার একটা জরুরি কাজ আছে। কোথায়? কি হয়েছে রূপা? তুমি লুকাচ্ছ কেন? চোখ নামিয়ে। প্লিজ রাতুল, আমি পরে তোমাকে সব বলবো। আমাকে বিশ্বাস করো, আমার অতীতের একটা বড় ভার এখনো আমার কাঁধে। আর আকাশ, সেটা নিয়েই আমাকে আঘাত করছে। রূপা দ্রুত লাউঞ্জ থেকে বেরিয়ে যায়। মোনালিসা আর রাতুল হতবাক হয়ে তাকিয়ে থাকে। রাতুল, রূপা খুব ভয় পেয়েছে। আকাশ যে ওকে এত সহজে ছাড়বে না এটা আমি জানতাম, কিন্তু চিরকুটে কি এমন লেখা ছিল? মুষ্টিবদ্ধ হাতে। আমাকে জানতে হবে। তুমি ছাড়া আমার জীবনের আরও একটা দিক তোমার সাথে বাধা আছে। এর মানে কি? রূপার ফ্ল্যাটের দরজার সামনে। রূপা দ্রুত হাতে দরজার তালা খুলছে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আকাশ নামটি চলচল করছে। ফোনটা কেটে দিয়ে। স্বাগত। আমার মেয়েকে আমি ওর কাছে যেতে দিতে পারি না, কিছুতেই না। রূপা দ্রুত ফ্ল্যাটে ঢুকে দরজা লক করে দেয়। অন্যদিকে রাতুল দ্রুত অফিস থেকে বেরিয়ে রূপার ফ্ল্যাটের দিকে রওনা হয়। তার মনে এখন শুধু একটা প্রশ্ন, রূপার জীবনে আকাশ আরেকটা দিক কি? তবে কি রূপার একটি সন্তান আছে যা সে রাতুলের কাছ থেকে গোপন করেছে? রাতুলের মনে তখন হাজারো প্রশ্ন। ভালোবাসার নতুন সম্পর্কে এই অপ্রত্যাশিত অতীতের হানা কি ফাটল ধরাবে? রূপা কি রাতুলকে বিশ্বাস করে তার গোপন সত্য জানাতে পারবে? রূপার আতঙ্কিত মুখ আর ফোন কেটে দেওয়ার ভঙ্গি রাতুলকে নিশ্চিত করেছিল তার অনুমান সত্যি। কোনো গুরুত্বপূর্ণ সত্য রূপা তার কাছ থেকে গোপন করছে। অফিসের কাজ ফেলে বন্ধুর বাইক নিয়ে বিদ্যুৎ গতিতে সে এসে পৌঁছালো রূপার ফ্ল্যাটের সামনে। তার মনে তখন ভালোবাসার আবেগ নয়, ছিল প্রতারিত হওয়ার যন্ত্রণা আর সুরক্ষার সংকল্প। জোরে দরজায় ধাক্কা দিয়ে। রূপা, দরজা খোলো। রূপা, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ। ভেতরে রূপা দ্রুত ঘরে তালা লাগিয়ে ছুটে যায় ভেতরের একটি ঘরের দিকে। না, এখন না। রাতুলকে আমি এভাবে সব জানাতে পারি না, আমাকে সময় নিতে হবে। রাতুল বারবার বেল বাজাতে থাকলেই রূপা অনিচ্ছা সত্ত্বেও দরজা খোলে। তার চোখ লাল, চুল এলোমেলো, ধৈর্য হারিয়ে ভেতরে প্রবেশ করে। রূপা, কি হচ্ছে এসব? চিরকুটে কি লেখা ছিল? আর তুমি কেন এমন লুকাচ্ছ? ফ্ল্যাটের দিকে তাকিয়ে। তুমি ছাড়া আমার জীবনের আরও একটা দিক তোমার সাথে বাধা আছে। কে সে? তোমার কি কোনো সন্তান আছে? স্তম্ভিত হয়ে যায়। রাতুল, তুমি তুমি কোথা থেকে এসব? চিৎকার করে। লুকিও না, আমি তোমার প্রেমিক, তোমার হবু স্বামী। কেন আমাকে বিশ্বাস করছো না? তুমি কি ভাবছো আমি জানতে পারলে পালিয়ে যাব? কাঁদতে কাঁদতে। না রাতুল, প্লিজ, আমি ভয় পাচ্ছি। আমার মেয়ে অহনা, সে আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। আকাশ, সে আমার মেয়েকে ব্যবহার করে আমাকে মানসিকভাবে ব্ল্যাকমেল করে। আশ্চর্য হয়ে যায় রাতুল। অহনা, তুই আমাকে কখনো বলনি? কারণ তোমার বয়স, আমাদের সম্পর্ক, আমি চাইনি আমার পুরনো জীবনের বোঝা তোমার উপরে চাপাতে। আমি তোমাকে হারাতে চাইনি রাতুল। রূপা যখন রাতুলের কাছে তার দীর্ঘদিনের লুকানো সত্য প্রকাশ করলো, ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। পেছন থেকে দরজার আড়াল থেকে একটি কর্কশ উদ্ধত কণ্ঠস্বর ভেসে এলো। হাসতে হাসতে ফ্ল্যাটে প্রবেশ করে। কি রূপা, এত বছর পর শেষে একজন শিশু প্রেমিকার কাছে নিজের অতীতের দায় কাঁধে চাপাতে যাচ্ছ? আকাশকে দেখে রূপা ভয়ে শিউরে ওঠে। রাতুল মুহূর্তেই ঘুরে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে ক্রোধে চোখ জ্বলে ওঠে। আপনি এখানে কি করছেন? ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে ঘৃণা এবং তাচ্ছিল্য। তার পরনে দামি স্যুট। আমি
আমি তো আমার সম্পত্তির খোঁজ নিতে এসেছি। রূপা আমার স্ত্রী ছিল, আর এই ফ্ল্যাটটা এখনো কাগজে কলমে আমাদেরই জয়েন্ট প্রপার্টি। রাতুলকে মাথা থেকে পা পর্যন্ত দেখে আর আপনি আপনি কে? রূপার নতুন খেলনা? শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে। আমি রূপার হবু স্বামী, আর রূপা কোনো সম্পত্তি নয় যে আপনি তার খোঁজ নিতে এসেছেন। আপনার নোংরা খেলা বন্ধ করুন আকাশ সাহেব। ঠোঁট বেঁকিয়ে হাসে। আপনি রূপার স্বামী? আহ, আপনি তো মনে হয় রূপার চেয়েও 10 বছরের ছোট হবেন। রূপা, তোমাকে বলেছিলাম না আমাদের শূন্যস্থান পূরণের জন্য তোমার একজন পূর্ণাঙ্গ মানুষের প্রয়োজন? কেন আধা বাচ্চা নয়, কোনো আধা বাচ্চা নয়। এক পা এগিয়ে যায়। কথা মেপে বলবেন। আপনার মতো একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ যে নিজের স্ত্রীর সম্মান নিয়ে এভাবে খেলা করে, তার কাছ থেকে রূপার মতো একজন মার্জিত নারী যত দূরে থাকে ততই ভালো। রাতুলকে ধরে। রাতুল প্লিজ ঝগড়া করো না। রূপাকে উদ্দেশ্য করে। দেখো রূপা, আমি তোমাকে সাবধান করেছিলাম। তোমার এই জুনিয়র লাভারের সাহস দেখে আমি মুগ্ধ। কিন্তু তুমি ভুলে যাচ্ছ রূপা, তুমি শুধু একা নও, অহনাও আছে। আকাশের চোখে চোখ রেখে। অহনা আপনার মানসিক অত্যাচারের হাতিয়ার হবে না। অহনার মা এখন আমি। অহনার দায়িত্ব এখন থেকে আমার। শব্দ করে হাসে। আপনি আপনি রূপাকে ভালোবাসেন বললেই হতো, এই দায়িত্বের ভার নিতে চাইছেন। কিন্তু আপনি জানেন কি রূপা কেন আমার কাছ থেকে পালিয়েছে? অহনার কথা তো সবাই জানে, কিন্তু রূপা কেন আমার কাছ থেকে আসল সত্য গোপন করেছে? চিৎকার করে ওঠে রূপা। চুপ করো আকাশ, তুমি একটা শব্দও বলবে না। নাটকীয় ভঙ্গিতে। কি রূপা, তোমার পুরুষালী প্রেমিকাকে জানতে চাও না? কেন তোমার জীবনটা আমার কাছ থেকে একটা খেলা বই হয়ে গেছে? জানতে চাও না কেন তুমি কখনো সন্তান ধারণ করতে পারবে না, আর অহনা আমাদের দত্তক সন্তান? আকাশের কথা শুনে রাতুল স্তব্ধ হয়ে যায়। রূপার চোখ বিস্ফোরিত, তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। রূপার অতীতে লুকিয়ে থাকা সবচেয়ে গভীর গোপনীয়তা এক লহমায় প্রকাশ পেল। রূপার বন্ধাত্বে সেই কঠিন সত্যটা রাতুলকে হঠাৎ ধাক্কা দিল। রাতুলকে রূপার অতীতের অন্ধকার গ্রাস করে নিতে চাইল। আকাশ সফল, সে তার বিষাক্ত আঘাত হেনেছে। আকাশকে উপেক্ষা করে রূপার দিকে তাকায়। রূপা, এটা কি সত্যি অহনা দত্তক? আর তুমি তুমি কখনো? মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ে। বিশ্বাস করো রাতুল, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি। বিজয়ীর হাসি হেসে। দেখলে তো যুবক, রূপা আপনাকে অর্ধেক সত্য বলেছে। সে আপনার বিয়ে করবে, কিন্তু আপনার বংশধর আপনি কখনো পাবেন না। এখন আপনি ঠিক করুন, আপনি কি এই অপূর্ণ নারীটিকে বিয়ে করে তার অতীতের বোঝা আজীবন বয়ে নিয়ে বেড়াবেন? আকাশের দিকে ঘুরে তার কলার চেপে ধরে। আপনার মতো নীচ জঘন্য মানুষের কাছে রূপা অপূর্ণ হতে পারে, কিন্তু আমার কাছে সে পূর্ণাঙ্গ জীবন। অহনা আমার মেয়ে, আর রূপা আমার স্ত্রী। এখন আমার চোখের সামনে থেকে দূর হন, নয়তো আপনার সাথে কেমন সংঘাত করতে হয় আমি আপনাকে দেখাবো। রাতুলের চোখে তখন বিশুদ্ধ ক্রোধের আগুন জ্বলছে। রূপার ফ্ল্যাট। আকাশ চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কেটে গেছে। রাতুল এখনও রূপার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার কপালে চিন্তার রেখা, কিন্তু চোখে কোনো দ্বিধা নেই। রূপা দূরে একটি সোফায় গুটিয়ে বসে কাঁদছে। আকাশের বিষাক্ত বাক্যগুলো পুরো ঘর জুড়ে তখনও যেন প্রতিধ্বনিত হচ্ছিল। রাতুলের সামনে শুধু বয়সের ব্যবধানের দেওয়াল নয়, এসে দাঁড়িয়েছিল মাতৃত্বের অপারগতা এবং দত্তক সন্তানের মতো সমাজের কাছে স্পর্শকাতর বিষয়। এই মুহূর্তে রাতুলের সিদ্ধান্তই ঠিক করে দেবে তাদের ভালোবাসার ভিত্তি কতটা মজবুত। ধীরে ধীরে রূপার দিকে হেঁটে যায়, তার সামনে হাঁটু কেটে বসে। রূপা, হাত বাড়িয়ে রূপার কাঁধে আলতো করে ছোঁয়। মাথা না তুলেই। চলে যাও রাতুল, তুমি শুনেছো তো আমি অসম্পূর্ণ। আমার জীবনে তুমি শুধু কষ্টই পাবে। তুমি এমন একজন মেয়েকে বিয়ে করো যে তোমাকে নিজের সন্তান দিতে পারবে।
তুমি এখনো তরুণ, তোমার সব স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ আছে। জোরালো কণ্ঠে রাতুল বলে। চুপ করো রূপা। রূপার মুখ তুলে ধরে। কে বলেছে তুমি অসম্পূর্ণ? তুমি কি জানো আমার জীবনে তোমার মতো একজন শক্ত মনের মানুষ পাওয়া কতটা দুর্লভ? তুমি আমার জীবনে স্থিতিশীলতা আর ভালোবাসা এনেছো, এগুলো কি যথেষ্ট নয়? কিন্তু সন্তান তোমার নিজের রক্ত। রূপা, প্রেম রক্তের সম্পর্ক খোঁজে না, খোঁজে মনের বন্ধন। অহনা তোমার মেয়ে, সে আমারও মেয়ে। সে আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার। তবুও আকাশের মতো একজন মানুষ যখন সন্তানকে ব্ল্যাকমেইল করার অস্ত্র বানাতে পারে, তখন আমার কাছে তার থেকে অহনাকে নিরাপদে দূরত্বে রাখাটাই আসল দায়িত্ব। তুমি কি মনে করেছো তোমার এই সত্যি জানার পর আমি তোমাকে ছেড়ে যাব? কান্না থামাতে পারে না রূপা, ফুপাতে ফুপাতে বলে। আমি আমি ভয় পেয়েছিলাম, আকাশ সব বলতো। এই সত্যটা জানলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। রূপার চোখে চোখ রেখে। আকাশ একজন ভীতু মানুষ, সে জানে না ভালোবাসা কি। সে শুধু সম্পত্তি আর অহংবোধ বোঝে। রূপা, আমি তোমাকে চাই। তোমার অতীত, তোমার মেয়ে, সব নিয়ে আমি তোমাকে চাই, কারণ তোমাতেই আমার জীবনের পূর্ণতা। তুমি কি আমার সঙ্গে থাকবে আমার স্ত্রী হয়ে? আনন্দে ও আবেগে রাতুলকে জড়িয়ে ধরে। থাকবো রাতুল, আমি থাকবো। রূপা, রাতুল এবং অহনা একটি রেস্তোরাঁর প্রাইভেট কেবিনে বসে আছে। অহনা তখন ৮ বছরের এক মিষ্টি মেয়ে। সে জানে না আশেপাশে কি ঘটেছে। রূপা স্থির করল অহনাকে রাতুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার এটাই সঠিক সময়। সে চায় না তার মেয়েকে কোনো গোপনীয়তা ছাড়া গ্রাস করুক। প্লেটে রাখা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। রূপাকে অহনা প্রশ্ন করে। হ্যাঁ মা, আঙ্কেলটা খুব ভালো। আঙ্কেল কি আমাদের সাথে রোজ খাবে? অহনার মাথায় হাত বুলিয়ে দেয়, রূপার দিকে তাকিয়ে হেসে। তোমার কি তাই মনে হয় অহনা? হ্যাঁ মা, তুমি আঙ্কেলের নামটা কি বলে? মুগ্ধ হয়ে রাতুলের দিকে তাকিয়ে। ওর নাম রাতুল। অহনার দিকে ঝুঁকে। অহনা, আমি তোমার মায়ের বন্ধু নই, আমি তোমার মায়ের বেস্ট ফ্রেন্ড, আর তুমি আমারও বেস্ট ফ্রেন্ড হবে। খুশি হয়ে হাততালি দিয়ে ওঠে। ইয়ে, তাহলে তুমিও আমার সাথে খেলবে? আমার একটা ড্রয়িং করা বাকি আছে। খেলবো, রোজ খেলবো। শুধু খেলার বন্ধু নয়, আমি তোমার বাবাও হতে চাই অহনা। তুমি কি আমাকে তোমার বাবা হিসেবে মেনে নেবে? কিছুটা অবাক হয়ে রূপার দিকে তাকায়। কিন্তু আমার বাবা তো বিদেশে থাকে মা, তুমি বলেছিলে। চোখ ছলছল করে। অহনা, উনি তোমার নতুন বাবা, যিনি তোমাকে খুব ভালোবাসেন, তোমার খেয়াল রাখবেন, আর কখনো তোমায় ছেড়ে কোথাও যাবেন না। কিছুক্ষণ ভেবে নিয়ে, ঠিক আছে, তো আমার খেলনাগুলো কিন্তু তোমাকেই গুছিয়ে দিতে হবে। রূপার দিকে তাকিয়ে হাসে। সব শর্ত মেনে নিলাম। রাতুল আনন্দের সঙ্গে অহনাকে কোলে তুলে নেয়। রূপা এই দৃশ্যে মুগ্ধ হয়ে যায়। সে জানে এই বয়সে রাতুল যে দায়িত্ব আর ভালোবাসা দেখালো, তা অনেক পূর্ণবয়স্ক পুরুষও দেখাতে পারে না। রূপার জীবনে বয়সের দ্বিধা আর অতীতের ভয় কেটে গেল। রাতুলের অকৃত্রিম ভালোবাসা তার জীবনের অন্ধকার দূর করে এনেছে নতুন আলো। অহনা হলো তাদের ভালোবাসার সেতু বন্ধন। তাদের সম্পর্ক এখন সমাজের চোখ রাঙানি বা বয়সের হিসেবে ঊর্ধ্বে। রাতুলের ফ্ল্যাট। সন্ধ্যা বন্দি আলোয় অহনা তার ড্রয়িং খাতায় মগ্ন। রাতুল তার পাশে বসে ছবি আঁকতে সাহায্য করছে। রূপা বারান্দায় দাঁড়িয়ে ফোনের স্পিকারে মোনালিসার সাথে কথা বলছে। রূপা আর রাতুলের সম্পর্কের ভিত এখন অগ্নি পরীক্ষায় শুদ্ধ সোনার মতো মজবুত। কিন্তু তাদের সামনে যে আইনি আর সামাজিক লড়াই অপেক্ষা করছে, তার জন্য প্রয়োজন ছিল কিছু শক্তিশালী সহযোগী। আর সেই ভূমিকায় নামলো মোনালিসা ও সাগর। তাদের বন্ধুত্ব শুধু কফি শপের আড্ডা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, তা ছিল বিপদের দিনের ঢাল। স্পিকারে উত্তেজিত কণ্ঠে, রূপা, আমি আমাদের অফিসের আইনি পরামর্শদাতা মিস্টার জামানের সঙ্গে কথা বলেছি। আকাশের কাজটা শুধুমাত্র মানহানি নয়,
এটা তোমার ব্যক্তিগত জীবনে হুমকি ও ব্ল্যাকমেল। আমরা এখনই আইনি নোটিশ পাঠাচ্ছি। মোনালিসা, কিন্তু এসব করতে গেলে অনেক ঝামেলা হবে। অহনাকে যদি সে কোনোভাবে ব্যবহার করে, অহনা তো এখনো জানে না তার আসল বাবা কে। সেটাই তো আসল কথা রূপা। রাতুলকে যখন সব বলেছ তখন আর ভয় কিসের? অহনাকে তার আসল জীবনের গল্প জানানোর সময় এসেছে। আর আকাশ এবার অহনার কাছাকাছি আসার চেষ্টা করলেই সে কোর্ট অফ কন্টেস্টেমে পড়বে। ভয় পেলে চলবে না রূপা, এই লড়াই তোমার একার নয়। মোনালিসা শোনো, অহনাকে এখন আমি আর রূপা যৌথভাবে দেখব। আমি আইনিভাবে অহনার অভিভাবকত্ব নিতে চাই। তুমি প্লিজ সেটার ব্যবস্থা করো। আকাশের সমস্ত অহংকার ধূলিসাৎ করে দিতে হবে। এই তো চাই। আমি জানতাম রাতুল তুমিই পারবে। আমি সব ব্যবস্থা করছি। কাল দুপুরে লাঞ্চের পর মিস্টার জামানের অফিসে তোমাদের আসতে হবে। আর হ্যাঁ, সাগরও আসছে। মোনালিসা ফোন রেখে দিল। রাতুল রূপার কাছে আসে। অহনাকে কি আজকেই সব বলা উচিত? রাতুলকে জড়িয়ে ধরে। তুমি আমার পাশে থাকলে আর কোনো ভয় নেই। তুমিই তো অহনাকে বুঝিয়ে দেবে একটা হৃদয়ের সম্পর্ক রক্তের চেয়ে কতটা বড়। ঠিক তখনই সাগর ধুমধাম করে ফ্ল্যাটে প্রবেশ করে। তার হাতে এক ব্যাগ ভর্তি আর্ট সাপ্লাই আর দুটো বড় পিৎজা। কি রে রাতুল, দরজা বন্ধ করে রোমান্স? বাহ! অহনার দিকে তাকিয়ে। অহনা, আমার রাজকন্যা, দেখো তোমার নতুন আর্ট আঙ্কেল কি এনেছে। ওয়াও, নতুন রং পেন্সিল। শুধু রং পেন্সিল নয় রাতুলকে উদ্দেশ্য করে ফিসফিস করে। রাতুল, অহনাকে মানসিকভাবে শক্ত করতে হবে। তোর উচিত ছিল অহনাকে নিয়ে একটা আই ডোন্ট অ্যালকিভিটে যাওয়া। আমি এর জন্য বিশেষ পিংজাং এনেছি। চল, আজ রাতে পিংটা পার্টি হবে। সাগর শুধু বন্ধু ছিল না, সে যেন রাতুল আর রূপার এই অপূর্ণ পরিবারে এক নতুন খুশির হাওয়া নিয়ে এলো। তার চটপটে স্বভাব অহনাকে মুহূর্তের মধ্যে আপন করে নিল। অহনার সামনে তার উপস্থিত রূপার উপর থেকে কিছুটা হলেও দায়িত্বের ভার কমালো। আইনি পরামর্শদাতা মিস্টার জামানের অফিস। রূপা, রাতুল, মোনালিসা এবং সাগর একটি বড় টেবিলে বসে আছেন। জামার সাহেব, এটাই আমার বন্ধু রূপা আর ওর হবু স্বামী রাতুল। আকাশের করা মানসিক অত্যাচার আর এই পত্রিকার কভারেজের জন্য আমরা দৃঢ় আইনি পদক্ষেপ চাই। কাগজপত্র দেখতে দেখতে দেখুন, আকাশের অবস্থান শক্তিশালী, সে প্রভাবশালী। তবে রাতুলের এই স্বেচ্ছা প্রণোদিত অভিভাবকত্ব নেওয়ার সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। আদালত এখন সন্তানের কল্যাণে প্রাধান্য দেয়, আর অহনার কল্যাণের জন্য আকাশের মানসিক চাপ থেকে দূরে থাকাটাই শ্রেয়। আমি অহনাকে আমার নাম দিতে চাই জামান সাহেব। যত দ্রুত সম্ভব রূপার বিয়ের পর আমি আনুষ্ঠানিকভাবে অহনার বাবা হতে চাই। উঠে দাঁড়িয়ে মিস্টার জামান, শুধু আইনিভাবে নয়, সামাজিকভাবেও এই পরিবারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই মিডিয়া কভারেজ যদি চলতে থাকে, অহনা স্কুলে বন্ধুদের কাছেও বিষয়টা খারাপভাবে পৌঁছাতে পারে। আমি রাতুলের পক্ষ থেকে সব সাংবাদিকদের সাথে কথা বলবো। সাগরের দিকে তাকিয়ে। সাগর, তুমি এত কিছু কেন করছো? রূপার দিকে ফিরে হেসে, ম্যাডাম, আপনার বয়স নিয়ে কটাক্ষা করলেই আপনি পুরানো হয়ে যাবেন না। আপনি আমাদের অফিসের সেরা কর্মকর্তা, আর আপনি আমার বন্ধুর জীবনসঙ্গী। রাতুল আমার ভাইয়েরই মতো। ভাইয়ের পরিবার আমারও পরিবার, আর অহনা সে আমার সবচেয়ে প্রিয় ভাগ্নি। সাগরের এই সরল স্বীকারোক্তি রূপা ও রাতুলের চোখের জল এনে দিল। তারা বুঝল, বয়স বা রক্ত নয়, বিশ্বস্ত বন্ধুত্ব যে কোনো দুর্গে পরিণত হতে পারে। রাতুল, রূপা, তোমাদের সিদ্ধান্ত খুব সাহসী। আমি তোমাদের পাশে আছি। আজই আকাশের কাছে মানহানির নোটিশ যাচ্ছে, আর অহনার অভিভাবকত্বের জন্য আমরা দ্রুত আবেদন করব। তবে একটা কথা,
তোমাদের বিয়ের তারিখ যত দ্রুত সম্ভব চূড়ান্ত করতে হবে। এটা আমাদের আইনি অবস্থানকে আরো মজবুত করবে। রূপার হাত শক্ত করে ধরে। খুব দ্রুত। রূপা, আমরা আর অপেক্ষা করব না। অহনাকে সমাজের সামনে নিয়ে আসার আগে আমাদের একসঙ্গে থাকাটা প্রয়োজন। চোখে দৃঢ়তা নিয়ে হ্যাঁ রাতুল, এবার যা হবে হবে, আমরা প্রস্তুত। সকলে মিলে হাসি মুখে অফিসের বাইরে বেরিয়ে আসে। মোনালিসা ও সাগর পাশাপাশি হেঁটে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা করতে থাকে। রাতুল রূপাকে এক হাতে জড়িয়ে ধরে। বন্ধুদের অটুট সমর্থন রূপা আর রাতুলকে নতুন উদ্যম জোগালো। এবার তাদের সবচেয়ে বড় পরীক্ষা, সমাজের সামনে নিজেদের বয়সের ব্যবধান আর নতুন পরিবারকে সসম্মানে প্রতিষ্ঠিত করা। আকাশ কি তার ষড়যন্ত্র বন্ধ করবে, নাকি চূড়ান্ত সংঘাতের পথে হারবে? অফিস। আইনি পরামর্শদাতার অফিস থেকে ফেরার পরের দিন রূপা এবং রাতুল নিশ্চিন্ত মনে কাজ করছেন, কারণ মোনালিসা ও সাগর আইনি সুরক্ষা নিশ্চিত করেছে। রূপা আর রাতুল ভাবছিল আইনি নোটিশ হাতে পাওয়ার পর আকাশ হয়তো কিছুটা চুপ থাকবে, কিন্তু আকাশ কেবল একজন অর্থ প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তি নয়, সে একজন প্রতিহিংসা পরায়ণ সাবেক স্বামী। তার কাছে মানহানি বা আইনি নোটিশের ভয় ছিল না, ছিল শুধু ঈর্ষা আর পরাজয়ের গ্লানি। ক্যাফেটেরিয়ায় রূপাকে মোনালিসা বোঝানোর চেষ্টা করছে। রূপা, রিল্যাক্স কর। জামান স্যার কাল আকাশকে শক্ত নোটিশ পাঠিয়েছেন। আমার মনে হয় না সে এখন আর মাথা তোলার সাহস পাবে। আশা করি তাই হবে। রাতুল যখন অহনার নতুন বাবা হচ্ছে, তখন তার আর কোনো অধিকার থাকা উচিত নয়। ফোনে একটি নোটিফিকেশন আসে। রূপা মনোযোগ দিয়ে দেখে। পাশে এসে বসে রাতুল। কি দেখছো? ফোনটা দ্রুত লুকিয়ে ফেলে। রূপার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু সে তা রাতুলের কাছ থেকে লুকানোর চেষ্টা করে। কিছু না, একটা ফালতু মেল। চলো, লাঞ্চ ব্রেক শেষ। রূপার চোখের ভয় রাতুলের দৃষ্টি এড়ায়নি, কিন্তু সে জোর করল না, কারণ সে জানত রূপার অতীতের সব ভয় আকাশকে ঘিরেই আবর্তিত হয়। দুপুরের পর অফিসের লবি। আকাশ হঠাৎ করেই অফিসের লবিতে প্রবেশ করে, সাথে দুজন দামি স্যুটের বডিগার্ড। রাতুল তাকে দেখে চমকে ওঠে। আকাশ সাহেব, আপনার এখানে কি কাজ? আপনি কি আইনি নোটিশ দেখেননি? তাচ্ছিল্যের হাসি হেসে। দেখুন যুবক, নোটিশটা দেখেছি। লবিতে অপেক্ষমান অন্য কর্মচারীদের দিকে তাকিয়ে। কিন্তু আমি তো আর রূপার মতন নই যে ভীরুর মতন আইনি কাগজ লুকিয়ে থাকবো। আমার হাতে আরো বড় চাল আছে। রূপার ক্ষতি করার চেষ্টা করবেন না। বডিগার্ডদের ইশারা করে। রূপার ক্ষতি? আমি তো রূপাকে বাঁচাতে এসেছি। রূপার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা এই যে ফ্ল্যাটটা, সেটা তো আপনি জানেন। কিন্তু আপনি কি জানেন অহনা নামে একটা ট্রাস্ট ফান্ড আছে, তার একমাত্র ট্রাস্টিকে আমি। ছুটে লবিতে আসে রূপা। আকাশ, কেন এসেছো? তুমি কি বলতে চাইছো? রূপা, তোমাকে অনেক সুযোগ দিচ্ছি, তুমি আমাকে অপমান করেছো, এবার এর ফল ভোগো। বডিগার্ডের দিকে তাকিয়ে নিয়ে যাও অহনাকে। চিৎকার করে। অহনাকে? কি বলছো তুমি? অহনা এখন স্কুলে। ব্যাগ থেকে একটি ফোন বের করে স্ক্রিনে অহনার স্কুলের গেটের ছবি। আমি অহনাকে স্কুল থেকে উঠিয়ে নিয়েছি, এখন সে আমার কাছে থাকবে। অহনা আইনি অভিভাবক হিসেবে আমি যে কোনো সময় তাকে নিজের কাছে রাখতে পারি। আর আপনি? রাহুলকে উদ্দেশ্য করে। আপনি তো আহানার কেউ নন। আকাশের দিকে তেড়ে যায়। শয়তান, আমার মেয়েকে তুমি কিডন্যাপ করছো? বডিগার্ডরা রাতুলকে আটকে দেয়। সাবধানে কথা বলুন, নতুন প্রেমিকা। আমি অহনাকে কিডন্যাপ করিনি, আমি তাকে আমার বৈধ হেফাজতে নিয়েছি। আপনার কাছে বেআইনি কাগজ দেখতে পারি, রূপা তো আপনাকে এটাও বলেনি অহনাকে দত্তক প্রক্রিয়া চলাকালীন আমার নামের অংশ জুড়ে ছিল। আকাশের পায়ের কাছে বসে পড়ে রূপা। প্লিজ আকাশ, আমি তোমার কাছে হাত জোর করছি, অহনাকে ছেড়ে দাও। আমি যা বলবে তাই শুনবো। তাচ্ছিলের হাসি হেসে আকাশ বলে। তুমি কি জানো কি করতে হবে? এই অল্প বয়সী লাভারকে ছেড়ে
আমার কাছে ফিরে এসো আর এই আইনি লড়াই বন্ধ করো। যদি না ফেরো, অহনাকে আপনি আর কখনো দেখতে পাবেন না। বর্জনীয়ভাবে লবি থেকে বেরিয়ে যায় আকাশ। আকাশের এই চূড়ান্ত আঘাত রূপা আর রাতুলকে মাটিতে নামিয়ে আনলো। তাদের ভালোবাসার পরীক্ষা এখন বিপদের চরম সীমায়। অহনাকে ফিরে পাওয়ার জন্য রূপা কি তার ভালোবাসার মানুষ রাতুলকে ছেড়ে দিতে বাধ্য হবে, নাকি রাতুল অহনাকে বাঁচাতে আরও বিপজ্জনক পথে হারবে? রাতুল বডিগার্ডদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। লবিতে তখন শুধু তার ক্রোধ আর অসহায়তা। মোনালিসা রূপাকে ধরে আছে, মুষ্টিবদ্ধ হাতে, দাঁতে দাঁত চেপে। না রূপা, তুমি ওকে ছেড়ে যাবে না। আমি কিছুতেই অহনাকে ওর কাছে থাকতে দেব না। আমি ওকে ফিরিয়ে আনবই। আকাশের শেষ চালের মুখে রাতুল ও রূপার সামনে এখন এক ভয়াবহ কঠিন পথ। অহনাকে ফিরে পেতে হলে তাদের দুজনের মধ্যে একজনকে চরম মূল্য দিতে হবে। গভীর রাত, রাতুলের ফ্ল্যাট। ড্রয়িং রুমে রূপা, রাতুল, মোনালিসা এবং সাগর একটি টেবিলে ঘিরে বসে আছেন। টেবিলের উপর একটি খবরের কাগজের ম্যাপ। সবার চোখে যে তার উদ্বেগ। আকাশের শেষ আঘাত রূপা আর রাতুলকে দুর্বল করেনি, বরং তাদের ভালোবাসার জোটকে আরও ইস্পাত কঠিন করে তুলেছিল। অহনাকে ফিরিয়ে আনতে হবে। কোনো আইনি লড়াই নয়, এখন প্রয়োজন সাহস আর দ্রুত পদক্ষেপ। রাতুল, মোনালিসা আর সাগর এই তিন বন্ধু মিলে প্রস্তুত করলো এক ঝুঁকিপূর্ণ গোপন অভিযান। ম্যাপের উপর আঙুল রেখে, মোনালিসা, তুমি নিশ্চিত আকাশ অহনাকে এই বাগান বাড়িতে রেখেছে? দৃঢ় কণ্ঠে, হ্যাঁ, আমি আমার এক পুরনো সোর্সের কাছ থেকে খবর পেয়েছি। আকাশও সব জরুরি লেনদেন আর অবৈধ কাজ এই নির্জন ফার্ম হাউস থেকেই নিয়ন্ত্রণ করে। অহনাকে এখানে রাখলে কেউ সহজে সন্দেহ করবে না। কাপা গলায় রূপা বলে, আমি একবার আকাশকে ফোন করে দেখব, হয়তো অহনার সঙ্গে একবার কথা বলার সুযোগ পাবো। না ম্যাডাম, এটা আকাশের শেষ চাল। সে জানে আপনি ফোন করলেই আপনাকে ব্ল্যাকমেল করবে। আমাদের এখন কোনো যোগাযোগ নয়, শুধু অ্যাকশন দরকার। রাতুল, তো পরিকল্পনা কি? গভীর নিঃশ্বাস নিয়ে, আমরা তিনজন যাব। সাগর, তুই বাইরে নজরদারির দায়িত্ব নিবি। বাগান বাড়ির পেছনে একটা পুরনো সার্ভিস গেট আছে, সেটা ব্যবহার করতে হবে। মোনালিসা, তুই দরজার লক ভাঙতে বা সাইরেন বন্ধ করতে পারিস। আমি আজ দিনের বেলায় জামান স্যারের অফিস থেকে একটা জরুরি ফাইল আনতে গিয়েছিলাম। হাসি চেপে ব্যাগ থেকে একটি ইলেকট্রনিক জ্যামার বের করে। আমি লক ব্রেকিং বা হ্যাকিংয়ে অভ্যস্ত নই, তবে এই জ্যামারটা সাইরেন এবং কিছু পুরনো সেন্সর অকেজো হয়ে গেছে। এটা আমার এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে জোগাড় করেছি। তোমরা আমার জন্য এত ঝুঁকি নিচ্ছ? ম্যাডাম, আপনার বয়স নিয়ে কটাক্ষ করার জন্য সমাজ আছে, কিন্তু আপনার জন্য লড়াই করার জন্য আমরা আছি। এবার শুধু ভরসা রাখুন। রূপাকে কাছে টেনে, রূপা, তুমি যাবে না, তুমি ফ্ল্যাটে থাকবে। যদি আমাদের কিছু হয়, তুমি অহনাকে ফিরিয়ে আনবে আর আমার বাবার খেয়াল রাখবে। রাতুলকে ধরে, না রাতুল, আমি অহনার মা। আমার মেয়েকে আমি ফিরিয়ে আনবো। আর আকাশকে আমি চিনি। যদি তোমরা দুজন তার কাছে ধরা পড়ো, সে তোমাদের ছেড়ে দেবে না। আমার যাওয়াটা জরুরি। আমি ডাইভারশনের কাজ করব। রূপার চোখে তখন ভয় নয়, বরং এক মায়ের অপ্রতিরোধ্য তেজ। রাতুল তার ভালোবাসার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল, রূপা যাবে। এই যুদ্ধে তারা কেউ একা নয়। গভীর রাত, আকাশের বাগান বাড়ি, চারিদিকে ঝোপঝাড় আর নীরবতা। সাগর গাড়ির আড়ালে লুকিয়ে বসে আছে। রাতুল, রূপা ও মোনালিসা সার্ভিস গেটের কাছে এসে দাঁড়ায়। ওয়াকি টকিতে ফিসফিস করে, রাতুল, ক্লিয়ার আছে? ভেতরে দুজন গার্ড আছে, একজন সামনে গেটে আরেকজন পেছন দিয়ে মাঝে মাঝে টল দিচ্ছে। সময় নষ্ট করিস না। পেয়েছি। মোনালিসা, এখন তোর কাজ। জ্যামারটি চালু করে। ওয়েট 3 সেকেন্ড।
জামাটি চালু হওয়ার পর একটি ক্ষীণ গুঞ্জন শোনা যায়। মোনালিসা একটি ছোট লকিং ডিভাইস দিয়ে গেটের তালাটি ভেঙে ফেলে। ক্লিয়ার। 3 জন ভেতরে প্রবেশ করে, রাতুল সবার সামনে। তারা বাগানের গাছপালার আড়াল দিয়ে প্রধান ভবনের দিকে এগোতে থাকে। ফিসফিস করে, আকাশ অহনাকে দোতলায় তার অফিসের পাশে একটা গেস্ট রুমে রাখতো, আমি জানি। ওপরে তাকিয়ে দেখে ঠিক আছে, দোতলায় একটাই রুমের আলো জ্বলছে, ওটাই হবে অহনার রুম। রাতুল এবং মোনালিসা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। রূপা নিচে অপেক্ষা করে। হঠাৎ করেই ভবনের ভেতরে একটি কর্কশ হাসি শোনা যায়। হঠাৎ আকাশের গলার স্বর পাওয়া যায়, মাইক্রোফোন হাতে। তার কণ্ঠস্বর পুরো বাড়িতে প্রতিধ্বনিত হয়। কি রূপা, তোমার ছোট্ট প্রেমিক আর তার বন্ধুদের নিয়ে বাঘের গুহায় চলে এলে? আমি জানতাম তুমি আসবে। এটাই ছিল তোমার শেষ চালের দ্বিতীয় অংশ। রাতুলের হাত ধরে মোনালিসা চমকে ওঠে। আকাশ তাদের অবস্থান আগেই জানত। আকাশ জানত রূপা তার মেয়েকে বাঁচাতে আসবেই, তাই সে প্রস্তুত ছিল। রাতুল বুঝল মোনালিসার সোর্স বা সাগরের নজরদারি সবই আকাশের ফাঁদ ছিল। নিজের দিকে চিৎকার করে, রূপা ফিরে যাও, এটা ফাঁদ। মাইক্রোফোনে আকাশের গলার স্বর ভেসে আসে। রূপাকে যেতে দিও না ছোট্ট রাতুল, তোমরা নিজেরাই তোমাদের কাছে মূল্যবান সম্পত্তি। রূপা, যদি তোমার মেয়ে অহনাকে জীবিত দেখতে চাও তাহলে তোমার প্রেমিককে ছেড়ে আমার সামনে আসো। ঠিক তখনই 2 জন বডিগার্ড উপর থেকে ছুটে আসে এবং রাতুল ও মোনালিসাকে জাপটে ধরে। নিচে রূপা দিশেহারা হয়ে যায়, চিৎকার করে, রাতুল, মোনালিসা। রূপা তখনও নিচে। সে আতঙ্কিত না হয়ে দ্রুত বাগানের দিকে তাকায়, যেখানে একটি বড় টবে রাখা গাছের নিচে একটি পাথরের মূর্তি ছিল। রূপার পুরনো জীবনে আকাশ একবার এই মূর্তির আড়ালে একটি জরুরি সুইচ লুকানোর কথা বলেছিল। রূপার পুরনো জীবনের অভিজ্ঞতা এই মুহূর্তে তার মুক্তিদাতা হয়ে এলো। সে জানে এই সুইচ চালু করলেই কী হবে। এটা ছিল আকাশের গোপন অ্যালার্ম। দ্রুত পাথরটি সরিয়ে সুইচটি খুঁজে নেয়। শেষবারের মতো চোখ বন্ধ করে, রাতুল, তোমার ভালোবাসা আমাকে সাহস দিয়েছে। সুইচটি টিপে দেয়। সুইচটি টেপার সঙ্গে সঙ্গে ভবনের ভেতরে নয়, বাইরের দিকে তীব্র জরুরি সাইরেন বাজতে শুরু করে, যা সরাসরি স্থানীয় পুলিশ স্টেশনের সাথে সংযুক্ত। উপরে চিৎকার করে, এটা কি করলি রূপা? বডিগার্ডের ধাক্কা দিতে দিতে হাসি মুখে, ও তোমার পুরনো অভ্যাসের চেয়েও স্মার্ট, আকাশ সাহেব। বাইরে থেকে গাড়ির ব্রেকের শব্দ এবং সাগরের চিৎকার শোনা যায় ওয়াকি টকিতে। পুলিশ এসে গেছে, পুলিশ। বিল্ডিংয়ের সামনে গাড়ি থামছে। আকাশের গোপন অভিযান এখন তার নিজের পতনের কারণ হয়ে দাঁড়ালো। রূপার সাহস আর বুদ্ধির কাছে আকাশের শেষ চাল ব্যর্থ হলো। পুলিশ এখন ঘটনাস্থলে। অহনা কি নিরাপদে ফিরবে? আর রাতুল রূপার এই অসম প্রেমের পরিণতি কি হবে এবার? পুলিশ স্টেশন। রাতুলের বুদ্ধিমত্তা এবং রূপার সাহসিকতায় অহনা উদ্ধার হয়েছে। আকাশকে পুলিশ গ্রেপ্তার করেছে ভোরবেলা। রূপা অহনাকে জড়িয়ে ধরে বসে আছে। রাতুল, মোনালিসা ও সাগর পাশে রয়েছে। রূপার বুদ্ধিমত্তা এবং রাতুলের সাহসিকতার ফলে অহনা নিরাপদে ফিরে এলো। আকাশ গ্রেপ্তার হলো ঠিকই, কিন্তু সে সহজে হার মানার পাত্র ছিল না। প্রতিশোধের আগুনে জ্বলে সে শেষ মুহূর্তেও আইনের ফাঁক কাজে লাগাতে চাইল। রূপার দিকে তাকিয়ে, চিন্তা করো না রূপা, আকাশকে এবার তার কাজের ফল ভোগ করতে হবে। জামান সাহেব আসছেন। ফোনে কথা বলতে বলতে, রূপা, আকাশ জামিন পেতে পারে। সে প্রভাবশালী। তার আইনজীবী ইতোমধ্যেই জামিনের ফাইল করেছে। জামিন এসব করার পরেও? ঠিক তখনই আকাশের আইনজীবী পুলিশ স্টেশনে প্রবেশ করে। তার সাথে ছিল আদালতের একটি জরুরি আদেশ। পুলিশ অফিসারের হাতে কাগজটি দিয়ে, দেখুন, আমার মক্কেল আকাশের বিরুদ্ধে অপহরণের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। অহনা তার আইনি অভিভাবকের কাছেই ছিল।
আর এখন অহনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে আদালত নির্দেশ দিয়েছে অহনাকে আপাতত শিশু কল্যাণ সংস্থার হেফাজতে পাঠানো হবে। চিৎকার করে কি না, আমার মেয়েকে আমি কোথাও যেতে দেব না। এটা কি বলছেন? আমরা ওর মা বাবা। অসহায়ভাবে দেখুন রাতুল সাহেব, আদালতের নির্দেশ, অহনার আইনি হেফাজতে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। যতক্ষণ না আদালত চূড়ান্ত রায় দিচ্ছে ততক্ষণ এই নির্দেশ মানতে হবে। রূপা কান্নায় ভেঙে পড়ে। অহনাকে জোর করে শিশু কল্যাণ সংস্থার গাড়িতে তুলে দেওয়া হয়। আকাশের আইনজীবী বিজয়ীর হাসি নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। মিস্টার জামানের অফিস। রাতুল, রূপা, মোনালিসা ও সাগর হতাশ হয়ে বসে আছে। আকাশের শেষ চাল ছিল এটাই। সে জানতো অহনাকে তার হেফাজতে রাখলে আপনারা আইন ভঙ্গ করে তাকে উদ্ধারের চেষ্টা করবেন, আর সে এটাকে অসচেতন অভিভাবকত্বের প্রমাণ হিসেবে আদালতে দেখিয়েছে। এখন আমাদের সামনে দুটি পথ। প্রথমত, রাতুলের বিরুদ্ধে যে আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তা খণ্ডন করা। দ্বিতীয়ত, দ্রুত রূপা ও রাতুলের বিয়ে এবং অহনার অভিভাবকত্ব চক্রান্ত চূড়ান্ত শুনানি করানো। মিস্টার জামান, আমরা প্রথম পথ নেব না। রাতুল আমার মেয়ের জন্য যা করেছে সেটা আইনভঙ্গ নয়, সেটা বীরের কাজ। আমরা সরাসরি দ্বিতীয় পথ নেব। অহনাকে দ্রুত ফিরে পেতে হবে। মিস্টার জামান, আমার বয়স নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, আর রূপার বন্ধ্যাত্ব নিয়ে আকাশ যেন কোনো নিম্নমানের মন্তব্য করার সুযোগ না পায়। আত্মবিশ্বাসের সাথে মিস্টার জামান, আপনি চিন্তা করবেন না। আমরা অহনার ভালো থাকার প্রমাণ হিসেবে অফিসে রূপার চারিত্রিক সনদ এবং আর্থিক সক্ষমতার প্রমাণ দেব। আর আমি এবং সাগর রাতুলের দায়িত্ববোধ সম্পর্কে সাক্ষী দেব। বন্ধু আর ভালোবাসার এই জোট এবার আদালতের সামনে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি হলো। কয়েক সপ্তাহ পর আদালতের কক্ষ। চারদিকে আইনজীবী এবং সাংবাদিকের ভিড়। অহনার ভবিষ্যৎ নিয়ে শুনানি চলছে। বিচারককে উদ্দেশ্য করে রাতুল সাহেব রূপার চেয়ে 10 বছরের ছোট। তিনি উত্তেজিত হয়ে একজন শিশুকে অপহরণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সাথে হাতাহাতিতে জড়িয়েছিলেন। এই দম্পতি অস্থির এবং অস্থায়ী। আর রূপা, তিনি অহনার আসল মা নন। অহনার ট্রাস্টি হিসেবে আকাশ সাহেবই স্থায়ী ও নিরাপদ অভিভাবক। রাতুল এবং রূপার চোখে তখন রাজ্যের চাপ। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে মহামান্য আদালত, রক্ত বা বয়স ভালোবাসার প্রমাণ হতে পারে না। রাতুল আর রূপার ভালোবাসা অগ্নি পরীক্ষায় শুদ্ধ হয়েছে। রাতুল অহনাকে বাঁচাতে নিজের জীবন বাজিয়ে রেখেছিল। রূপা তার বুদ্ধিমত্তা দিয়ে আইনকে উদ্ধার করেছে। এই দম্পতির মধ্যে বয়সের ব্যবধান থাকতে পারে, কিন্তু দায়িত্ববোধের কোনো ঘাটতি নেই। আমরা রাতুল ও রূপার বিয়ের প্রমাণপত্র দাখিল করছি। মোনালিসা এবং সাগর কাঠগোড়ায় দাঁড়িয়ে রাতুলের অসামান্য দায়িত্ববোধ এবং স্বেচ্ছা প্রণোদিত কৃতিত্ব গ্রহণের কথা আবেগপূর্ণভাবে বর্ণনা করে। আদালতের প্রতিটি মুহূর্ত যেন রূপা আর রাতুলের অসম প্রেমের এক নীরব পরীক্ষা নিচ্ছিল। এই সম্পর্কের ভিত্তি যেখানে রূপার বয়স রাতুলের চেয়ে বেশি এবং অহনা তাদের দত্তক কন্যা। সমাজ এটাকে কতটুকু গ্রহণ করবে? দীর্ঘ শুনানি শেষে বিচারক রায় ঘোষণা করেন। আদালতের কক্ষ সম্পূর্ণ নীরব। এই আদালত রায় দিচ্ছে অহনার কল্যাণের জন্য স্থিরতা এবং নিরাপত্তা অপরিহার্য। আকাশ রহমানের মানসিক হয়রানি এবং অস্থিরতা শিশুর জন্য ক্ষতিকর। রাতুল এবং রূপার ঐক্যবদ্ধতা দায়িত্ব গ্রহণের মনোভাব এবং অহনার প্রতি গভীর ভালোবাসা প্রমাণ করে। তারা অহনার শ্রেষ্ঠ অভিভাবক। আদালত রূপা এবং রাতুলের যৌথ অভিভাবকত্ব মঞ্জুর করল। শিশু কল্যাণ সংস্থা অহনাকে অবিলম্বে তার মা বাবার কাছে ফিরিয়ে দেবে। আর আকাশের বিরুদ্ধে ব্ল্যাকমেইল এবং মানসিক হয়রানির অভিযোগে পরবর্তী শুনানি হবে। আদালতের কক্ষ করতালি এবং আনন্দের কোলাহলে ভরে ওঠে। আকাশ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রূপা এবং রাতুল চোখে জল নিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। ভালোবাসার জয় হলো। বয়স
বন্ধ্যত্ব বা সমাজের চোখ রাঙানি কোনো কিছুই এই অদম্য প্রেমের পথে বাধা হতে পারেনি। রূপা আর রাতুলের প্রমাণ করলেন অসম সম্পর্ক হতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। আমি আপনার অনুরোধ বুঝতে পেরেছি। আগের পূর্বে আদালত রূপা ও রাতুলের পক্ষে রায় দিলেও এই পর্বে আমরা দেখব রাতুলের পরিবার, বিশেষ করে তার বাবার কাছে রূপার বয়স এবং অহনার দত্তক হওয়া নিয়ে কিভাবে সমস্যা বা দ্বন্দ্ব তৈরি হয়। আদালত থেকে রায় পাওয়ার কিছুদিন পর রাতুল তার বাবা রবীন্দ্রনাথের ফ্ল্যাটে রূপা এবং অহনাকে নিয়ে এসেছে। উদ্দেশ্য পারিবারিকভাবে রূপা ও অহনাকে রাতুলের জীবনে প্রতিষ্ঠা করবে। রবীন্দ্রনাথ সোফায় বসে আছেন, তার মুখে উদ্বেগ এবং বিরক্তি স্পষ্ট। অহনা তার আঁকার খাতা নিয়ে এক কোণে বসে আছে। আদালতের রায় বাইরে তাদের জয় এনে দিলেও পারিবারিক আদালতের রায় পাওয়াটা ছিল আরও কঠিন। রাতুলের মা নেই। বাবা রবীন্দ্রনাথ খুবই রক্ষণশীল এবং বংশমর্যাদায় বিশ্বাসী। তার কাছে রূপার বয়স, পেশা এবং অহনার দত্তক হওয়ার বিষয়টি ছিল অসম্মানের কারণ। রাতুল, তুমি আমাকে ডেকে এনেছ ভালো কথা, কিন্তু এই নাটক আর কতদিন চলবে? তুমি একটা বান্দা বিয়ে করেছ যে তোমার চেয়ে 10 বছরের বড়। আর এই মেয়ে, অহনার দিকে তাকিয়ে, এই তো তোমার নিজের রক্ত নয়। বাবা, রূপা এখন আমার স্ত্রী আর অহনা আমার মেয়ে। আদালত আমাদের স্বীকৃতি দিয়েছে। আর আপনার কাছে এটা কোনো নাটক নয়, এটা আমার নতুন জীবন। নতুন জীবন? আমার বংশে কখনো এমন অসম বিয়ে হয়নি। লোকে যখন জানবে আমার ছেলে নিজের চেয়ে বড় একজন বিধবা অভিনেত্রী বিয়ে করেছে, আর তার উপর সেই মেয়ের সন্তান ধারণে অক্ষম, সমাজে আমার মুখ থাকবে কোথায়? গম্ভীর ও শান্ত কণ্ঠে, বাবা প্লিজ, আমি বিধবা নই, আমি ডিভোর্সি। আর আমি কোনো অভিনেত্রী নই, একজন স্বনামধন্য অফিস কর্মকর্তা। আর আমার বয়স বা শারীরিক অক্ষমতা নিয়ে এইভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। তাচ্ছিল্য করে, দেখুন, আপনি আমাকে সভ্যতা শেখাতে আসবেন না। আপনার এই তথাকথিত আধুনিকতা আমার বংশে চলবে না। আপনি আমার ছেলে রাতুলকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। আপনি আপনার ব্যর্থ জীবনে দায় আমার ছেলের উপর চাপাচ্ছেন। বাবার সামনে এসে দাঁড়ায়। বাবা, যথেষ্ট হয়েছে। রূপা কোনো ব্যর্থ জীবনের দায় নয়। রূপা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ওকে ভালোবেসেছি। ওর আত্মবিশ্বাস, ওর দায়িত্ববোধ, সব কিছুকে আমি সম্মান করি। আপনার এই পুরনো মূল্যবোধ দিয়ে আমার ভালোবাসা মাপতে যাবেন না। তুমি মায়ের অবর্তমানে মাথা খারাপ হয়ে গেছে রাতুল। আমার বংশের প্রদীপ জ্বলাবে কে? তোমার রক্ত জন্ম নেওয়া নাতি দেখতে পাবো না আমি? তুমি কি জানো এই অহনাকে নিয়ে কত ঝামেলা পোহাতে হবে? তুমি একজন অপরিণত যুবক। বাবার প্রতিটি কথা যেন রাতুলের ব্যক্তিগত জীবনকে ছুরিকাঘাত করছিল। রাতুল অনুভব করল সমাজের চেয়েও আপনজনের অবিশ্বাস বেশি যন্ত্রণাদায়ক। আমি অপরিণত নই বাবা। আমি আমার সিদ্ধান্তে দৃঢ়। আর বংশের প্রদীপ জ্বালাতে রক্তের সম্পর্ক লাগে না, ভালোবাসা লাগে। অহনা আমার সেই প্রদীপ। রবীন্দ্রনাথ আর কোনো কথা না বলে রাগে মুখ ঘুরিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে অহনা তাদের কাছে আসে। তার চোখে জল। সে এতক্ষণ সব কথাই শুনেছে। ভেজা চোখে রবীন্দ্রনাথের কাছে গিয়ে দাদু, আস্তে করে ডাকে, আপনি কি আমাকে দেখতে চান না? আমি তো খুব ভালো করে ছবি আঁকি। আমার মা আর বাবা আমাকে খুব ভালোবাসে। রবীন্দ্রনাথ অহনার দিকে তাকান। প্রথমত তিনি অহনাকে উপেক্ষা করতে চাইলেন, কিন্তু অহনার সারল্য দেখে তার মন কিছুটা নরম হয়। শোনো ম্যাম, তুমি খুব মিষ্টি, কিন্তু আমার একটা নাম আছে, অহনা। মা বলেছে রাতুল বাবা আমাকে তার নিজের মেয়ে মনে করে। আপনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না দাদু? অহনার এই সহজ প্রশ্ন রবীন্দ্রনাথকে
গভীরভাবে আঘাত করল। এই নিষ্পাপ শিশুটি বয়সের হিসেব বা রক্তের সম্পর্ক কিছুই বোঝে না। সে শুধু ভালোবাসা চায়। অহনার মাথায় হাত রেখে, বাবা, অহনা কাউকে জোর করে ভালোবাসতে আসেনি। আমরা শুধু চেয়েছিলাম আপনি আপনার ছেলের জীবনের সুখ মেনে নিন। অহনা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনি যদি আমাদের গ্রহণ করতে না পারেন আমরা দুঃখিত। বাবার দিকে তাকিয়ে, বাবা, আপনি যদি আমাদের একসঙ্গে মেনে নিতে না পারেন তাহলে আমাদের অন্য পথ দেখতে হবে। আপনার শুভাকাঙ্ক্ষী আর আশীর্বাদ ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু আপনার শর্তে আমরা রূপা বা অহনাকে ছাড়তে পারবো না। দীর্ঘক্ষণ চুপ থাকার পর ক্লান্তভাবে, তোমাদের এই বিয়ে, এই সম্পর্ক আমার দীর্ঘদিনের শ্বাসকে ভেঙে দিয়েছে রাতুল। আমি মেনে নিতে পারছি না। রাতুলের বাবা তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ করলেন। তিনি তাদের সম্পর্ক সরাসরি অস্বীকার করলেন না, আবার মন থেকে মেনেও নিলেন না। রাতুল বুঝল তাদের লড়াই এখনও শেষ হয়নি। তোমরা এখন যাও, আমার একটু একা থাকার দরকার। আমি তোমাদের আশীর্বাদ করতে পারবো না, তবে তোমাদের অসুখীও দেখতে পারবো না। রাতুল রূপা ও অহনাকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। রূপা তার চোখ মুছে রাতুল তার হাত ধরে ফেলে। বাবা সময় নেবেন রূপা, কিন্তু আমরা আমাদের পথে অটল থাকব। আমরা ভালোবেসে প্রমাণ করব আমরা ঠিক ছিলাম। পারিবারিক দ্বন্দ্বের এই ঝড় তাদের ভালোবাসাকে টলাতে পারল না। এখন তাদের প্রয়োজন ছিল এই কঠিন সময় পার করে 6 মাস পর। রূপা এবং রাতুলের আগে সাদাশীতে রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে। অহনা এখন রাতুলকে বাবা বলেই ডাকে। তারা নতুন একটি সুন্দর ফ্ল্যাটে উঠেছে। রাতুলদের অফিসের লবি। অফিসের পরিবেশ এখন 2 ভাগে বিভক্ত। 6 মাস কেটে গেছে। রাতুল ও রূপা তাদের নতুন জীবন শুরু করেছে। অহনাকে নিয়ে তাদের ছোট্ট পরিবারে আনন্দ আর শান্তি বিরাজমান। রাতুলের বাবা এখনও দূরত্ব বজায় রাখলেও তাদের বিয়েতে তিনি নীরব সম্মতি জানিয়েছিলেন। তবে সমস্যা শুরু হলো কর্মক্ষেত্রে। আকাশের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হলেও সে তার প্রভাব খাটিয়ে অফিসের পরিবেশকে বিষিয়ে তুলল। অফিসের ক্যাফেটেরিয়ায় রূপা, দেখেছিস তো, আকাশ জেল থেকে ছাড়া পেয়ে আবার তার ঘৃণার খেলা শুরু করেছে। কফি হাতে নিয়ে, হ্যাঁ মোনালিসা, বুঝতে পারছি। আমরা প্রজেক্টগুলোর ফাউন্ডিং বন্ধ হচ্ছে আর রাতুলের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এটা স্রেফ প্রতিহিংসা। শুধু তাই নয়, পুরো অফিসে একটা গুজব ছড়ানো হয়েছে। রাতুল নাকি তোর উচ্চপদ ব্যবহার করে সুবিধা নিয়েছে, আর তোর বয়স নিয়েও অনেকে হাসাহাসি করছে। দীর্ঘশ্বাস ফেলে, আকাশ এই কাজটাই সবচেয়ে ভালোভাবে করতে পারে, মানসিক চাপ তৈরি করা। ঠিক তখনই রাতুল উত্তেজিতভাবে ক্যাফেটেরিয়ায় প্রবেশ করল। তার মুখে দুশ্চিন্তার ছাপ। রূপা, তুমি শুনেছ আমার আগামী মাসের প্রজেক্ট, যেটা নিয়ে আমি 6 মাস ধরে কাজ করছিলাম, সেটা অন্যান্য জুনিয়র কলিগদের দেওয়া হয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট বলছে আমার ব্যক্তিগত জীবনের ঝামেলা নাকি কাজের ওপর প্রভাব ফেলছে। রাতুলকে শান্ত করে, শান্ত হও রাতুল, এটা আকাশের কৌশল। সে চাইছে আমরা কাজের জায়গায় পরাজিত হই। কিন্তু আমার কাজের প্রতি নিষ্ঠা নিয়ে প্রশ্ন উঠেছে। আমি আমার নিজের যোগ্যতায় কাজ পাই, তোমার স্ত্রী বলেই আমার যোগ্যতা নিয়ে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছে এগিয়ে এসে, থাম তোরা দুজন, এই অফিসের রাজনীতি তোদের ব্যক্তিগত সম্পর্কে নষ্ট করতে দেবে না। আকাশ সরাসরি ক্ষতি করতে না পেরে এমন চাপের প্রয়োগের কৌশল নিয়েছে। হ্যাঁ রূপা, তুই তোর ডিপার্টমেন্টের ডিরেক্টর, তোকে শক্ত হতে হবে। আর রাতুল, তোর উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া। মোনালিসা ও রাতুলকে দেখে, তোমরা ঠিক বলেছ, আমরা আইনিভাবে জিততে পারি, কিন্তু কাজের ক্ষেত্রে পিছিয়ে থাকা চলবে না। রাতুল তোমার চেয়েও ভালো কাজ করে, আমরা করে দেখাবো। রাতুলের ফ্ল্যাট। গভীর রাত। অহনা ঘুমিয়ে আছে। রূপা আর রাতুল একসঙ্গে কাজ করছে। টেবিলে ভর্তি ল্যাপটপ আর কাগজপত্র। রাতুল নিজের কাজ আর রূপার প্রজেক্টের ফাইল দেখছে। ফাইলে চোখ রেখেছে। রূপা, তোমার এই প্রজেক্টটা, এটা খুব ভালো কাজ, কিন্তু এখানকার বাজেট কমানো হয়েছে। তুমি পারবে না
এভাবে এগোতে? জানি রাতুল, ম্যানেজমেন্ট চাইছে আমি যেন স্বেচ্ছায় পদত্যাগ করি। হঠাৎ দৃঢ়তার সাথে, শোনো রূপা, আমরা একটা কাজ করতে পারি। তুমি আমার চেয়ে সিনিয়র, তোমার অভিজ্ঞতা অনেক বেশি। আমি এই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করছি। আমি সব প্রমাণ করব তোমার অভিজ্ঞতা আর আমার তারুণ্য মিলেই কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাতুল, তুমি তো জানো তোমার বাবা আমাদের সম্পর্কটা এখনো মন থেকে মেনে নেননি। আর তোমার বাবা এই কোম্পানির বোর্ড মেম্বার। যদি এই প্রেজেন্টেশন তৈরি করতে গিয়ে কোনো ভুল হয় তাহলে সেটা তার উপরও চাপ সৃষ্টি করবে। ল্যাপটপের দিকে তাকিয়ে, আমার বাবা এখনো পর্যন্ত শুধু নিজের সম্মান নিয়ে ভেবেছেন। এবার তার জানা উচিত তার ছেলের সম্মান কিসে। আমার বাবা আমাকে ত্যাগ করতে পারেন, কিন্তু আমি রূপা আর অহনাকে ত্যাগ করতে পারবো না। রাতুল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হলো। একদিকে কর্মক্ষেত্রের চাপ, অন্যদিকে পারিবারিক প্রত্যাশা। রাতুল সিদ্ধান্ত নিল তার যোগ্যতার প্রমাণ সে পুরো বোর্ডকে দেখাবে, যেখানে রূপার অভিজ্ঞতা হবে তার প্রধান শক্তি। পরের দিন কোম্পানির বোর্ড মিটিং। রূপা, রাতুল, মোনালিসা এবং সাগর বাইরে অপেক্ষা করছে। রাতুল ভিতরে প্রেজেন্টেশন দিচ্ছে। মোনালিসাকে ফিসফিস করে, মোনালিসা, রাতুল পারবে তো? বড বড মেম্বারদের মধ্যে বেশিরভাগই কিন্তু আকাশের পরিচিত। ওর হাতে রূপার 10 বছরের অভিজ্ঞতা আছে। আকাশ ওদের সম্পর্কে গুজব ছড়িয়েছে, কিন্তু যোগ্যতা নিয়ে সন্দেহ করতে পারবে না। কিছুক্ষণ পর রাতুল মিটিং রুম থেকে বেরিয়ে আসে। তার মুখে চিন্তার রেখা। কি হলো রাতুল, বাবা কি বললেন? নিঃশব্দে রূপার হাত ধরে, প্রেজেন্টেশন শেষে বাবা আমার দিকে তাকিয়েছিলেন। এক মুহূর্তের জন্য মনে হলো তিনি আমার মধ্যে নতুন কিছু দেখছেন। তিনি শুধু একটা কথা বলেছেন। কি? তিনি বলেছেন, তুমি তোমার কাজ করে যাও রাতুল, আমি দেখি তুমি কত দূর যেতে পারো। রাতুলের বাবার এই কথাটি ছিল নীরব সম্মতি। তিনি হয়তো রাতুলের যোগ্যতা এবং দায়িত্ববোধ দেখে অবাক হয়েছেন। রূপার বয়স বা অহনা দত্তক হওয়া এখন তার কাছে মুখ্য নয়, বরং মুখ্য হলো তার ছেলের দৃঢ়তা। রাতুল এবং রূপা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারা জানে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি, কিন্তু তাদের ভালোবাসা এবং কর্মদক্ষতা তাদেরকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যাবে। রাতুলের বাবার নীরব সম্মতি কি তাদের জীবনের শেষ বাধা দূর করতে পারবে, নাকি আকাশ তার ক্ষমতা ব্যবহার করে আবারও সমস্যা তৈরি করবে? সন্ধ্যা। রূপা এবং রাতুলের ফ্ল্যাটের ড্রয়িং রুম। অহনা তার হোমওয়ার্ক করছে। রাতুল মেঝেতে শুয়ে একটি বই পড়ছে। রূপা তাদের দেখছে। আদালতের জয়, কর্মক্ষেত্রে বাবার নীরব সম্মতি, সবে যেন রাতুল আর রূপার জীবনকে নতুন পথের দিকে দিশা দিয়েছে। কিন্তু সবকিছুর মধ্যে রূপার মনে একটা সংশয় থেকে যেত। রাতুল কি সত্যি অহনার জীবনে একজন সম্পূর্ণ বাবার ভূমিকা পালন করতে পারবে? রাতুল অহনা রক্তের সম্পর্ক নয়, এমনকি রূপার সাথে তার প্রথম যৌবনেরও কোনো স্মৃতি নেই। রাতুলকে দেখে মনে মনে ভাবে, আমার চেয়ে 10 বছরের ছোট একটা ছেলে যে তার নিজের স্বপ্ন পূরণের বয়সে আমার অপূর্ণ পরিবারের ভার নিল। রাতুল, তুমি সত্যিই কত মহান। বই থেকে চোখ তুলে, কি দেখছো রূপা? অহনার হোমওয়ার্ক দেখতে এসে নিজেই তো হারিয়ে গেলে। না, ভাবছিলাম তুমি এত সহজে অহনাকে নিজের করে নিলে কি করে। তোমার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন তো একবারও বলেনি নিজের সন্তানের কথা ভাবো। সোফায় উঠে বসে রূপার হাত ধরে, বলেছে রূপা, অনেক বলেছে। আমার বাবাও এটাই চেয়েছিলেন, কিন্তু তারা বোঝেনি। ভালোবাসা আর দায়িত্ববোধ কখনো বয়স বা রক্তের বাঁধনে আটকে থাকে না। অহনা যখন আমাকে বাবা বলে ডাকে, আমার বুকের ভেতরটা শান্তিতে ভরে যায়। অহনাকে আমি দত্তক নেইনি রূপা, অহনা আমাকে বাবা হিসেবে গ্রহণ করেছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। অহনা খাতা নিয়ে তাদের কাছে আসে। তার মুখে চিন্তার ভাঁজ। বাবা, এই অঙ্কটা কিছুতেই মিলছে না। অহনার খাতা নিয়ে, ও, এটা তো খুব সোজা। এখানে পিতা পুত্রের বয়সের অনুপাত বের করতে হবে।
ধরো বাবা যদি আমার চেয়ে 10 বছরের বড় হয়। মা আর তোমার মতো। রাতুল হঠাৎ থেমে যায়। রূপার চোখে চোখ পড়ে। রাতুল বুঝে যায় তার কথাটি অনিচ্ছাকৃতভাবে রূপার বয়সের সংবেদনশীলতা স্পর্শ করেছে। আস্তে করে রাতুল, কুইকলি নিজেকে সামলে নেয়। অহনাকে উদ্দেশ্য করে রাতুল অহনার অঙ্ক সমাধান করতে করতে দেখো অহনা, বাবা হিসেবে আমার দায়িত্ব শুধু তোমাকে অঙ্ক শেখানো নয়, আমার দায়িত্ব হলো তোমাকে সাহস দেওয়া। তোমার আসল বাবা কে সেই নিয়ে কোনো প্রশ্ন উঠলে তুমি ভয় পাবে না। তুমি বলবে আমার সবচেয়ে ভালো বন্ধু রাতুল, সেই আমার বাবা। রাতুল, অহনাকে শারীরিক সম্পর্কের জটিলতা বা সামাজিক প্রেম থেকে দূরে রাখার এই কৌশলটি ছিল রাতুলের পরিণত মনের পরিচয়। সে শুধু বাবা হওয়ার স্বীকৃতিই নেয়নি, সে অহনার মানসিক ঢাল হয়ে উঠেছিল। পরের দিন রূপা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসে। সে দেখে ড্রয়িং রুমে একটি চেয়ারের উপর রাখা ছোট ইউনিফর্ম। রাতুল, এটা কি? ও, এটা অহনার নতুন স্কুলের ইউনিফর্ম। অহনার পুরনো স্কুলে আকাশ কিছু ঝামেলা করতে পারত, তাই আমরা একটা নতুন এবং নিরাপদ স্কুলে ওর ভর্তি নিশ্চিত করেছি। রূপাকে জড়িয়ে ধরে আমি অহনার পুরনো জীবনের সব কিছু বদলে দিতে চাই। রাতুলকে দেখে আমি জানতাম তোমার মতো একজন দায়িত্বশীল মানুষ অহনার জীবনে আসার পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু রাতুল, তোমার বাবা, তিনি কি অহনাকে নিয়ে এখনো কিছু ভাবছেন? বাবা এখনো আমাদের সাথে সরাসরি কথা বলেন না, কিন্তু মুচকি হেসে রাতুল বলে কাল রাতে তিনি গোপনে ফোন করেছিলেন। উৎসুক হয়ে কি বললেন? তিনি জানতে চাইলেন অহনা কোনো পিৎজা পছন্দ করে। আমার মনে হয় তিনি সামনে না এলেও অহনার কথা ভাবছেন। তিনি বুঝতে পারছেন দায়িত্ববোধ বয়স মানে না। রাতুলের বাবার এই নীরব পরিবর্তন প্রমাণ করল রাতুলের ভালোবাসা আর দায়িত্ববোধ সমাজের প্রথাগত ধারণাকে জয় করতে শুরু করেছে। অহনার দায়িত্ব নিয়ে রাতুল যে অপরিণত নয় তা প্রমাণিত হলো। রাতুল এবং রূপা একে অপরের দিকে তাকিয়ে হাসে। অহনা তখন তার নতুন ইউনিফর্ম নিয়ে দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসে। বাবা, দেখো আমাকে কেমন দেখাচ্ছে। অহনাকে কোলে তুলে নিয়ে তোমাকে সবচেয়ে সাহসী দেখাচ্ছে অহনা, আর তোমাকে দেখলেই বোঝা যায় তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে। তাদের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই দৃশ্যটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। রাতুল তার তারুণ্য দিয়ে অহনার জীবনে এনেছে নিরাপত্তা। রূপা তার অভিজ্ঞতা দিয়ে রাতুলকে জুগিয়েছে সাহস। অসম বয়সের এই সম্পর্ক এখন একটি পরিপূর্ণ পরিবার। তাদের জীবন কেবা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে। আজ তাদের ধর্মীয় সামাজিক রীতিতে বিয়ের দিন। সকালে রাতুলের ফ্ল্যাট। অহনা নতুন উত্তেজিত হয়ে ঘুরছে। রূপা আয়নার সামনে বসে শেষবারের মতো নিজেকে দেখছে। আদালতের জয়, অহনার প্রতি রাতুলের নিঃস্বার্থ দায়িত্ববোধ এবং কর্মক্ষেত্রে রাতুলের দৃঢ়তা সবকিছু প্রমাণ করেছে এই ভালোবাসার ভিত্তি কতখানি মজবুত। এখন প্রয়োজন ছিল সামাজিকভাবে পবিত্রতা এবং পারিবারিক পূর্ণতা। তাই রূপা ও রাতুল সিদ্ধান্ত নিল মুসলিম রীতি অনুযায়ী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। রূপার কাছে এসে মা, তুমি এত সুন্দর সেজেছ। বাবাও একদম রাজপুত্রের মতো সেজেছে। হেসে অহনাকে জড়িয়ে ধরে। তুমিও তো আমার ছোট রাজকন্যা। আজ থেকে আমাদের পরিবারটা আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হবে। ঠিক তখনই রাতুল সেজে এসে দাঁড়ায়। রূপা তাকে দেখে মুগ্ধ হয়। রাতুল তখনও চিন্তিত। রূপা, বাবা কি আসবেন বলে মনে হয়? আমি কার্ড পাঠিয়েছিলাম। রাতুলকে শান্ত করে জানি রাতুল, তুমি বাবার জন্য খুব চিন্তিত, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করেছো। এবার আল্লাহর হাতে ছেড়ে দাও। আমাদের এই সম্পর্ক এখন কেবল দুটি মনের নয়, মহান আল্লাহর নিয়মের অধীনে আসছে। কমিউনিটি সেন্টার সাজানো হল রুমে অতিথিরা বসে আছেন। মোনালিসা, সাগর এবং তাদের বন্ধুরা উপস্থিত। তারা বিয়ের সমস্ত দায়িত্ব সামলাচ্ছে। মোনালিসার চোখে খুশি, কিন্তু তারও একই চিন্তা। সাগরকে ফিসফিস করে, সাগর,
তোর কি মনে হয় রাতুলের বাবা আসবেন? তিনি না এলে রাতুল খুব কষ্ট পাবে। মোনালিসা, আমি রবীন্দ্রনাথ আঙ্কেলের ফ্ল্যাটে গিয়েছি। তিনি গেট খোলেনি, তবে শেষ মুহূর্তে আঙ্কেল একটা খাম দিয়েছে, সেটা রাতুলের হাতে দিতে বললেন। খামে কি আছে জানি না। বিয়ের মূল অনুষ্ঠান শুরু হলো। কাজী সাহেব উপস্থিত। রূপা ও রাতুল পাশাপাশি বসে আছেন, রূপার দিকে তাকিয়ে। মা রূপা, আপনি কি স্বেচ্ছায় শরীয়ত মোতাবেক নির্ধারিত দেনমোহরের বিনিময়ে রাতুল আহমেদকে আপনার স্বামী হিসেবে কবুল করতে রাজি? কবুল। রাতুল আহমেদ, আপনি কি স্বেচ্ছায় শরীয়ত মোতাবেক নির্ধারিত দেনমোহর পরিশোধের অঙ্গীকারে রূপা বেগমকে আপনার স্ত্রী হিসেবে কবুল করতে রাজি? গভীর আত্মবিশ্বাস নিয়ে কবুল। আলহামদুলিল্লাহ ধ্বনিতে হলরুম ভরে ওঠে। মোনালিসা এবং সাগর আনন্দে কেঁদে ফেলে। এই কবুল ছিল শুধু ধর্মীয় অঙ্গীকার না, ছিল বয়সের ব্যবধান, সামাজিক চাপ এবং অতীতের গ্লানি জয় করার চূড়ান্ত ঘোষণা। বিয়ে শেষ হতে সাগর দ্রুত রাতুলের কাছে আসে এবং খামটি তার হাতে তুলে দেয়। রাতুল, আঙ্কেলের দেওয়া খাম। রাতুল কাপা হাতে খামটি খুলে ভেতরে ছিল বিয়ের কার্ড এবং তার সাথে একটি সাদা চেক। রাতুল যখন চেকটি দেখে তার চোখ জলে ভরে ওঠে। কাপা স্বরে, বাবা অহনার জন্য ট্রাস্ট ফান্ড তৈরি করে দিয়েছেন, আর আর এই কার্ডে তিনি নিজের হাতে একটা বাক্য লিখেছেন। ব্যাকুল হয়ে, কি লিখেছেন? তিনি লিখেছেন, রাতুল, তোমার দায়িত্ববোধ আর রূপার প্রতি সম্মান আমার পুরাতন ধারণা ভেঙে দিয়েছে। আল্লাহ তোমাদের পরিবারকে রহমত দান করুন। অহনা আমার নাতনি। রাতুল এবং রূপা দুজনে আনন্দে জড়িয়ে ধরে। অহনা এই দৃশ্য দেখে দৌড়ে রাতুলের কাছে আসে। বাবা, দাদু কি এসেছে? অহনাকে কোলে তুলে নেয়। না মা, দাদু আসতে পারেননি, কিন্তু তিনি আমাদের সবচেয়ে বড় উপহার পাঠিয়েছেন। তিনি আমাদের নতুন জীবনকে গ্রহণ করেছেন। ঠিক সেই সময় হলরুমের দরজায় একটি লোক এসে দাঁড়ায়। সে হাতে করে একটি বড় হীরের আংটি নিয়ে আসে। রূপার কাছে এসে, ম্যাডাম, আকাশ সাহেব তার সমস্ত মানহানি এবং অনৈতিক অভিযোগ প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন এই আংটিটা তিনি আপনার বিবাহের উপহার হিসেবে পাঠালেন। তিনি বলেছেন রূপার মতো একজন নারী ভালোবাসা আর সম্মান পাওয়ার যোগ্য। আকাশের এই অপ্রত্যাশিত আত্মসমর্পণ চূড়ান্তভাবে প্রমাণ করল রূপা ও রাতুলের ভালোবাসা শুধু পারিবারিক সমর্থন নয়, শত্রুর শ্রদ্ধাও আদায় করে নিয়েছে। অহনার প্রতি রাতুলের বাবা হয়ে ওঠা দৃশ্য আর রূপার প্রতি রাতুলের সম্মান, এটাই ছিল আকাশের অন্তর্নিহিত পরাজয়। রূপা হাসি মুখে আংটিটা ফিরিয়ে দেয়। এই আংটির কোনো প্রয়োজন নেই। আমার স্বামী আমাকে যে ভালোবাসার আংটি পরিয়েছে তার মূল্য হীরার চেয়েও বেশি। রাতুল তার স্ত্রীকে গর্বের সাথে জড়িয়ে ধরে। মোনালিসা ও সাগর তাদের কাছে এসে অভিনন্দন জানায়। এই ছিল নায়িকা রূপা ও নায়ক রাতুলের বয়সের ব্যবধান জয় করে চিরদিনে সুখী হওয়ার গল্প। রাতুলের নতুন ফ্ল্যাটের বাসর ঘর। ঘরটি গোলাপ ফুল আর মৃদু সুগন্ধি মোমবাতির আলোয় আলোকিত। বাইরে বিয়ের কোলাহল থেমে গেছে। রাতুল দরজা বন্ধ করে রূপার দিকে তাকায়। রূপা লাল শাড়ি পরে ঘোমটা টেনে বিছানায় বসে আছে। দিনের আলোয় সব বাধা জয় করে রাতুল ও রূপা এখন তাদের ভালোবাসার চূড়ান্ত গন্তব্য এসে দাঁড়িয়েছে। এই ঘর, এই রাত তাদের জীবনের সমস্ত প্রতিকূলতাকে মুছে দিয়ে এক হওয়ার এক নীরব অঙ্গীকারের সাক্ষী। রূপার বয়স বা রাতুলের তারুণ্য আজ এসবই তুচ্ছ। আজ শুধু তাদের নিঃস্বার্থ ভালোবাসার জয়গান। কিন্তু ধীরে এগিয়ে এসে রূপার সামনে দাঁড়ায়। তার চোখে উত্তেজনা ও গভীর শ্রদ্ধা। রূপা আস্তে করে ঘোমটা সরিয়ে রাতুলের দিকে তাকায়। তার চোখে লজ্জা ও গভীর আবেগ। রাতুল রূপার হাত ধরে আলতো করে চুমু খায়। তুমি আমাকে এত অপেক্ষা করালে কেন? এই একটা দিনের জন্য, এই একটি রাতের জন্য আমি যেন যুগের পর যুগ অপেক্ষা করেছি। ফিসফিস করে, হয়তো সেই অপেক্ষার মূল্যই আজ আমাদের এই পূর্ণতা। রূপা রাতুলের চোখে চোখ রাখে। তার কণ্ঠস্বর আবেগে কাঁপে। রাতুল, তুমি কি জানো আমার বয়স হচ্ছিল, আমার বয়স, আমার অতীত সব যেন বারবার আমাকে বলছিল তুমি হয়তো অন্য কিছু প্রত্যাশা করো,
রূপার হাত ছেড়ে তার গাল ধরে। তার চোখে এক ফোঁটা জল আসে। রূপা, তুমি এখনো কেন এমন ভাবছ? আমার প্রত্যাশা তুমি, শুধু তুমি। আমার জীবনে তোমার মতো একজন অভিজ্ঞ শক্ত মনের মানুষকে পাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি সেই তরুণ ছেলে নই যে কেবল শারীরিক আকর্ষণ বোঝে। আমি তোমার আত্মাকে ভালোবেসেছি। রাতুলকে জড়িয়ে ধরে তার চোখে জল। তোমার এই কথাগুলো আমার সবচেয়ে বড় ভরসা। রাতুলের এই অকপট স্বীকারোক্তি রূপার সমস্ত দ্বিধা দূর করে দিল। তাদের মাঝে যে বয়সের ব্যবধান ছিল তা এই ভালোবাসার উষ্ণতায় নিমেষেই গলে গেল। রূপাকে আদর করে বিছানায় বসাই। সে রূপার পাশে হাঁটু গেড়ে বসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার মনে আছে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমাদের অফিসের হলরুমে, তোমার আত্মবিশ্বাস আর শান্ত চোখ আমাকে সেদিন থেকে আকর্ষণ করেছিল। তুমি জানতে না আমার অতীত, আমার বয়স? জেনেছি। মোনালিসার কাছে প্রথম শুনেছিলাম তখন হয়তো একটু অবাক হয়েছিলাম, কিন্তু ততদিনে আমি তোমার ভালোবাসার সাগরে ডুবে গেছি। আর আমার কাছে তুমি তখনও আমার স্বপ্নের নারী। বয়স শুধু একটি সংখ্যা মাত্র। রূপা রাতুলকে বুকে টেনে নেয়, তার কানে ফিসফিস করে, আমার জীবনে তুমি বসন্ত নিয়ে এসেছো রাতুল। আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো তোমার হাত ধরে। রাতুল রূপার চোখের গভীর ভালোবাসা নিয়ে তাকায়। তার হাত রূপার কাঁধ থেকে পিঠের দিকে নামে। আর এই অধ্যায়ের প্রথম পাতা আজ লেখা হবে রূপা, যেখানে শুধু থাকবে ভালোবাসা, বিশ্বাস আর এক হওয়া। রাতুল এবং রূপার মধ্যে রোমান্টিক ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মোমবাতির আলোয় তাদের ভালোবাসার গভীরতা আরও স্পষ্ট হয়। তারা একে অপরের সমস্ত দ্বিধা, ভয় এবং অতীতকে ভুলে গিয়ে শুধু বর্তমান মুহূর্তের উষ্ণতায় নিজেকে সঁপে দেয়। সেই রাতে রূপা বুঝল রাতুলের ভালোবাসা অকৃত্রিম। এই ভালোবাসা বয়সে হিসাব মানে না। এই ভালোবাসা বয়সের হিসাব করে না, রক্তের সম্পর্ক খোঁজে না। রাতুল প্রমাণ করল তারুণ্য মানে শুধু আবেগ নয়, বরং পরিণত দায়িত্ববোধ ও শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা। তাদের অসম প্রেম চূড়ান্তভাবে পরিপূর্ণতা লাভ করল বিয়ের 1 বছর পর। রূপা ও রাতুলের ফ্ল্যাটের রান্নাঘর। সকালের ব্যস্ততা। রাতুল তাড়াহুড়ো করে কফি বানাচ্ছে, রূপা অহনার টিফিন গোছাচ্ছে। তাদের মধ্যে এখন এক স্বাভাবিক সাবলীল দাম্পত্যের উষ্ণতা। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 1 বছর কেটে গেছে। রূপা আর রাতুলের জীবন এখন সম্পূর্ণ ভিন্ন। বয়সের ব্যবধান বা অতীতের ছায়া এখন তাদের কাছে নিচাকি পুরনো দিনের কথা। তাদের দাম্পত্য জীবন এখন বিশ্বাস, বোঝাপড়া আর ভালোবাসার এক মজবুত গাঁথুনি। রূপাকে পেছন থেকে জড়িয়ে ধরে, আমার কফি মেকার, আজ তোমার হাতে বানানো কফিটা স্বর্গের মতো লাগছে। ভালোবাসার জন্য এ লাগছে রাতুল, আর কফি মেকার তো আমি নই, তুমি। ঘুরে রাতুলের কপালে চুমু দেয়। জলদি কফিটা শেষ করো, অহনার স্কুলের দেরি হচ্ছে। কফি হাতে নিয়ে, বাবা আজ রাতে আমাদের এখানে ডিনার করতে আসছেন, তুমি নিশ্চিত তো সব ঠিক আছে? তিনি এখনও অহনার সামনে একটু গম্ভীর হয়ে থাকেন। আলতো হেসে, তিনি গম্ভীর থাকেন ঠিকই, কিন্তু তুমি কি দেখোনি অহনার আঁকা ছবিগুলো তিনি লুকিয়ে লুকিয়ে দেখেন? আর গত সপ্তাহে অহনার জন্মদিনে তিনি যে খেলনাটা পাঠিয়েছেন সেটা তোমার চেয়েও দামি ছিল। তিনি মুখ ফুটে বলতে পারছেন না রাতুল, কিন্তু মন থেকে আমাদের মেনে নিয়েছেন। অহনা স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে আসে, তার পরনে স্কুলের ইউনিফর্ম। রাতুলকে দেখে সে দৌড়ে যায়। বাবা, আজ আমাকে স্কুলে কে নিয়ে যাবে, তুমি না মা? অহনাকে কোলে তুলে নেয়। আজ তোমার সবচেয়ে স্মার্ট বাবা নিয়ে যাবে। রূপার দিকে তাকিয়ে, রূপা, আমি আজকে অফিসের কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। মনে আছে তো সাগরের বউর বেবি শাওয়ার আছে? হ্যাঁ মনে আছে। মোনালিসা আর আমি আজ দুপুরে সমস্ত ব্যবস্থা গুছিয়ে রাখবো। অহনার টিফিন বক্স রাতুলের হাতে দেয়। সাবধানে নিয়ে যাও। রাতুল অহনাকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়। অহনা তখনও তার বাবার কানে ফিসফিস করে কিছু বলছে, আর রাতুল প্রাণ খুলে হাসছে। অফিস। রাতুল ও রূপা দুজনে তাদের কাজের দায়িত্বে এখন আরও বেশি সফল। তাদের যৌথ সাফল্য অফিসের সমস্ত ফিসফাস বন্ধ করে দিয়েছে।
রাতুল এবং রূপা প্রমাণ করেছে তাদের বয়সের ব্যবধান নাই, বরং পেশাগত দক্ষতা এবং পরস্পরের প্রতি সম্মান তাদেরকে এগিয়ে নিয়ে গেছে। মোনালিসা আর সাগর ছিল তাদের এই যাত্রায় অবিচল বন্ধু। দুপুরের লাঞ্চে রূপা, তোরা রাতুলের জুটিটা এখন আমাদের অফিসের পার কাপল। আকাশের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আর তোদের নতুন প্রজেক্টের সাফল্যের পর কেউ আর রাতুলের যোগ্যতা নিয়ে কথা বলতে সাহস পাবে না। আমাদের সফলতার পেছনে রাতুলের তারুণ্যের উদ্যোগ এবং আমার অভিজ্ঞতার পরিকল্পনা দুটোই সমানভাবে কাজ করেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের বিশ্বাস। সন্ধ্যা, অহনা খেলার মাঠে খেলা করছে। রাতুল আর রূপা পাশে বসে অহনাকে দেখছে। রাতুল তার ল্যাপটপে কিছু কাজ করছে। ল্যাপটপ বন্ধ করে অহনাকে দেখেছ? ও এখন কত সাবলীল। আকাশ আর তার অতীতের কোনো ছায়া ওর জীবনে নেই। তোমার সাথে বিয়ের সিদ্ধান্তটা আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত ছিল রূপা। রাতুলের কাঁধে মাথা রেখে আমিও সেই সিদ্ধান্তকে প্রতি মুহূর্তে ভালোবাসি রাতুল। আমার সব একাকিত্ব, অপূর্ণতা সব কিছু তুমি পূর্ণ করে দিয়েছো। ঠিক তখনই রবীন্দ্রনাথ দূর থেকে তাদের দিকে এগিয়ে আসেন। তিনি এখন আর গম্ভীর নন, তার চোখে স্নেহের হাসি। রাতুল, অহনা। আশ্চর্য হয়ে উঠে দাঁড়ায়। বাবা, আপনি এখানে? আমি অহনাকে দেখতে এলাম। অহনা, দাদুর কাছে আসবে? খুশি হয়ে দৌড়ে এসে রবীন্দ্রনাথের হাত ধরে। দাদু, আপনি আজ খুব তাড়াতাড়ি এসেছেন। রূপা মা, আমি স্বীকার করছি আমার পুরনো ধারণা এবং ভুল বিশ্বাস ছিল। তুমি রাতুলকে নতুন জীবন দিয়েছ, আর অহনা, সে আমার বংশের প্রদীপ। আজ রাতে তোমরা আমার বাসায় ডিনার করবে। আমি বিশেষ খাবার রান্না করব। আপনার আশীর্বাদই আমাদের সব, বাবা। অহনার মাথায় হাত বুলিয়ে দেন। রূপা আর রাতুলের প্রেম, যা বয়স, সমাজ, অতীত এবং রক্তের সম্পর্ক সব বাধা পেরিয়ে এসেছিল, তা আজ পারিবারিক স্বীকারোক্তিতে চূড়ান্ত সফলতা পেল। তাদের অসম দাম্পত্য জীবন প্রমাণ করল, সুখী দাম্পত্যের জন্য শুধু দুটি ভালোবাসার হৃদয় এবং এক অটুট অঙ্গীকার যথেষ্ট। গভীর রাত। রাতুলের ফ্ল্যাটের বারান্দা, চারপাশে চাঁদের আলো। রূপ এবং রাতুল একে অপরের পাশে বসে আছে, তাদের হাতে কফি মগ। বারান্দার এক কোণে অহনার প্রিয় খেলনাগুলো রাখা। দিনের আলোয় সব দায়িত্ব পালনের পর এই নিঃশব্দ রাত ছিল রূপা আর রাতুলের একান্ত নিজস্ব। 1 বছরের দাম্পত্য জীবনে তারা প্রমাণ করেছে, ভালোবাসা জীবনে আর কোনো সংশয় নেই, আছে কেবল পরস্পরের প্রতি গভীর কৃতজ্ঞতা, যা শেষ করে দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে রূপা, কখনো কখনো মনে হয় 1 বছর আগেও আমাদের জীবনটা কতটা এলোমেলো ছিল। তুমি একা ছিলে, আমি আমার অনিশ্চিত ভবিষ্যতের জন্য সংগ্রাম করছিলাম। রাতুলের হাতে হাত রেখে আর এখন আমাদের একটি পরিপূর্ণ পরিবার আছে। তোমার বাবা আমাদের গ্রহণ করেছেন। আকাশ তার সব ষড়যন্ত্রে পরাজিত। আমাদের প্রেম আর অহনার হাসিটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। জানো রূপা, আমার জীবনে তুমি প্রথম নারী যার কাছে আমি ভালোবাসা আর দায়িত্ববোধ দুটোই একসাথে পেয়েছি। আমার বন্ধুরা এখনও বলে, রাতুল, তোর স্ত্রী তোর চেয়ে 10 বছরের বড়। আমি হাসি, কারণ আমি জানি এই 10 বছরের অভিজ্ঞতা আর পরিণতিবোধ আমাকে কি দিয়েছে। আর তুমি আমাকে দিয়েছো তোমার অকৃত্রিম তারুণ্য, তোমার লড়াই করার সাহস, এবং অহনাকে দিয়েছো নিরাপত্তা। আমি যখন তোমার বাহুডোরে থাকি, আমার বয়স যেন কমে যায়। মনে হয় যেন আমি আবার 20 বছরের তরুণী হয়ে গেছি। হঠাৎ রুমের ভেতর থেকে অহনার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যায়, ঘুম জড়ানো গলায়। বাবা, মা। দ্রুত উঠে গিয়ে অহনার ঘরে উকি দেয়। অহনা আদো ঘুমে তাদের ডাকছে। ফিস করে বলে, অহনা, ঘুমিয়ে যাও মা, আমি আছি। অহনার এই অসহায় ডাক রূপা আর রাতুলের কাছে এক মহাসত্য ছিল। এই শিশুটির নিরাপত্তা এবং স্নেহের চাহিদা তাদের প্রেমকে আরো পবিত্র করে তুলেছিল। বারান্দা থেকে ফিরে এসে রাতুলের হাত ধরে, রাতুল, তুমি অহনার জীবনে সেরা উপহার। তুমি যখন ওকে নিজের মেয়ে বলে সবার সামনে পরিচয় দাও, তখন আমার মনে হয় আকাশের সমস্ত অভিযোগ মিথ্যা। রূপার চোখে চোখ রেখে, আর তুমিও আমার জীবনের সেরা উপহার।
রূপা। রূপাকে কাছে টেনে নেয়। আমার জন্য তুমি শুধু স্ত্রী নও, তুমি আমার গাইড, আমার প্রেরণা। বয়স নয়, আমাদের মনের মিল আর পারস্পরিক সম্মান আমাদের দাম্পত্যের ভিত্তি। রাতুল আলতো করে রূপার কপালে চুমু দেয়। রূপা চোখ বন্ধ করে সে ভালোবাসা অনুভব করে। তাদের হাতে থাকা কফির মগ সম্পর্কে প্রতীক রূপা এবং রাতুলের অসমবয়সের প্রেম অবশেষে সুখী দাম্পত্যের পূর্ণতা লাভ করল। তাদের গল্প প্রমাণ করল প্রেমের খাতাতে অঙ্কের হিসেব চলে না। যেখানে ভালোবাসা আর দায়িত্ববোধ থাকে সেখানেই হয় সুন্দরতম পরিণতি।